যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। প্রথমেই আমার সালাম জানাই। আশা করি রাসেল ভাই ভালোই আছেন এবং সব সময় ভালোর দলেই থাকেন। আমি অনেক ছোট বয়স থেকেই আপনার হোস্ট করা শোগুলো শুনেছি। অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রাসেল ভাই। আমি আমার পরিচয়টা গোপন রাখতে চাই। আমি রাজশাহী থেকে বলছি। আমি একজন ছাত্র, বাবা মার একমাত্র ছেলে। আমার বয়স অনেক কম। আমার সাথে কখনো কোনো রকম ভৌতিক বা প্যারানর্মাল ঘটনা ঘটেনি। আমরা জানি যে আল্লাহ মানুষ জাতি এবং জিন জাতি সৃষ্টি করেছেন, সুতরাং আমি এগুলোকেই বিশ্বাস করি। বর্তমানে আমরা অনেক খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। হতাশার কোলে ঢলে পড়েছি। অনেকেই অনেক মর্মান্তিক পদক্ষেপ গ্রহণ করে ফেলছে। আমরা অনেকেই শুনেছি যে ভারতে জনপ্রিয় অভিনেতা আত্মহত্যা করে নিজের অকাল মৃত্যু ঘটায়। তার মারা যাবার 1 মাসেরও বেশি সময় হয়ে গেছে। হতাশা ছিল তার জীবনে। আমাদের জীবনেও প্রতিনিয়ত আসে, কিন্তু আমাদের সেটা মোকাবেলা করে যেতেই হবে। চারিদিক থেকে এমন অনেক খারাপ খারাপ সংবাদ আমাকে প্রচন্ড ভাবিয়ে তুলছে। আমি আমার জীবনে এমন ঘটা একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আসলে এটা কোনো ঘটনা না, এটা ভৌতিকও না, এটা একটা খারাপ স্বপ্ন আপনাদের মাঝে শেয়ার করতে চাই, যা কিছুটা হলেও অস্বাভাবিক। আমি এখানে একটু মেইলের বাইরে থেকে বের হয়ে এসে বলতে চাই যে আমরা স্বপ্ন নিয়ে এপিসোড করেছি, দেখি আমরা নেক্সট ঘটনাটাও স্বপ্নের পাই কিনা। আমার জানা মতে আরেকটা ঘটনা আছে স্বপ্নের, তো আজকের এপিসোডটা আমার যে পার্টটা সেটা স্বপ্ন নিয়ে হতেই পারে। চলে যাই। তো তিনি লিখছেন যে আমি নর্মালি রাত করেই ঘুমাই, ফজরের নামাজ শেষ করেই ঘুমাতে যাই, কিন্তু একদিন আমি খুব তাড়াতাড়ি ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে যাই এবং সেদিন আমি একটানা 12 ঘন্টার মতো ঘুমিয়েছি। আমি খারাপ স্বপ্ন সেভাবে দেখি না, মানে খুবই অস্বাভাবিক হয় তা না, কিন্তু সেদিন আমার দেখা অদ্ভুত স্বপ্ন দেখি যা ভাবলেই সারা শরীরের রোম দাঁড়িয়ে যায়। আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমি দেখলাম আমি একটা খারাপ কাজ করতে চলেছি, দুনিয়ার সবচেয়ে পাপ কাজ, তা হলো আত্মহত্যা। কেন করছি তা জানা ছিল না। আমি কোনো রকমের ডিপ্রেশনে ছিলাম না, শুধু দেখলাম আমি সিলিং ফ্যানের সাথে দড়ি পেঁচিয়ে ঝুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি তখন খুব কাঁদছিলাম, কারণ আমি সবার মাঝ থেকে বিদায় নিতে চলেছি। আমি ঝুলে গেলাম, আর কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর আমি দেখি আমার নিথর শরীর ঝুলে আছে, কারণ দেখলাম আমার পা খাট থেকে কয়েক ইঞ্চি ওপরে, আমার ঘাড় বাঁকা হয়ে গেছে এবং আমি নড়াচড়া করতে পারছি না। তখন বুঝলাম আমার শরীর আর আমার নেই। কিছুক্ষণ পর দরজা ভেঙে বাবা মা রুমে ঢুকতে যেয়ে দেখে তার ছেলের নিথর শরীর ঝুলে আছে। তারা অনেক কান্নায় ভেঙে পড়লেন। তাদের কান্না দেখে আমি বুঝলাম আমার মৃত্যু নিশ্চিত হয়েছে। তারপর আমি আবার জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর দেখি আমি আমার গ্রামের বাড়ির বারান্দায় শুয়ে আছি, ঠিক ওইভাবেই যেভাবে আমার দাদাকে শোয়ানো হয়েছিল। আমাদের বাড়ি বিশাল বড় এবং অনেক পুরনো, সবাই উপস্থিত অনুভব করতে পারছিলাম। আমি উঠে বসে গেলাম এবং লাশের দিকে তাকিয়ে দেখি আমার অসহায় শরীর এক গভীর ঘুমে আছে। নিজের লাশের দিকে আমি অসহায় হয়ে তাকিয়ে আছি। তখন আমার লাশ ধোয়ানো হচ্ছিল, কাফনের কাপড়ে মোড়ানো হচ্ছিল। আমি আমার মায়ের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কিন্তু অবাক করা বিষয় ছিল একটা, তা হলো উপস্থিত ছিল যারা, তাদের একজনকেও আমি চিনি না। তাদের প্রত্যেকেই কাপড় পরে দাঁড়িয়ে আছে, একই কাপড় পরে, এবং তাদের উচ্চতা ছিল অনেক। সাধারণ মানুষ এমন দেখায় না। তাদের মুখ দেখা যাচ্ছিল না, মুখের কাছে কালো অন্ধকার। আমি তাদের দিকে লক্ষ্য না করে নিজের লাশের দিকে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পর দেখি আমার লাশকে তুলে নিয়ে যেতে হচ্ছে এবং তাদের সাথে আমি যোগ দিলাম। একটা মানুষের লাশ অনেকটা ভারী হয়ে থাকে, তাই একসাথে অনেকেই বহন করে, কিন্তু আমার লাশ শুধু 3 জন বহন করছে। এত ভারী থাকা সত্ত্বেও তাদের মধ্যে একজন আমাকে বলে, তুমি খাটিয়ার একটা পাল্লা ধরো। আমি শুনে অবাক হয়ে যাই।
কারণ আমার আত্মাকে সে দেখতে পায় এবং আমাকে আদেশ দেয়। আমি তখন খাটিয়ার একটা পাল্লা আমার কাঁধে তুলে রাখলাম, সাথে সাথে তার ওজন নিতে না পেরে পড়ে যাই এবং তারা দেখে এবং ভীষণ ক্ষেপে যায়। আমাকে কথা শোনাতে থাকে, নিজের লাশ নিজের বহন করার যোগ্যতা নাই, এ ধরনের কথা বলতে থাকে। আমার চোখে পানি চলে আসে। তাদের সাথে সাথে আমি হাঁটতে থাকি। অনেকক্ষণ পর নিজেকে তাদের সাথে এক খোলা মাঠে আবিষ্কার করি। সবাই এক কাতারে দাঁড়িয়ে, আমিও তখন আমার লাশের পাশে দাঁড়িয়ে। তারা আমাকে ডেকে বলল, এখানে আসো, জানাজা শুরু হবে এখন। আমি কাতার হয়ে দাঁড়িয়ে আমার লাশকে সামনে রেখে নামাজ পড়তে শুরু করলাম। নিজের জানাজা নিজেই আদায় করছি। আমি অনেক মানুষের জানাজা আদায় করেছি, কিন্তু আমার জানাজায় অনেক কম মানুষ উপস্থিত ছিল দেখে আমি অনেক ভেঙে পড়ি। ভাবতে থাকলাম আমার কঠিন শাস্তি হবে। আশেপাশে কোনো প্রাণীর চিহ্ন ছিল না। আমি আমার সামনে থাকা মানুষগুলোর চেহারা বুঝতেই পারছিলাম না। জানাজা শেষে কবরস্থানের উদ্দেশ্যে রওনা দিল সবাই। কিছুক্ষণ পর আমাকে দাফন করা হবে ভেবেই ভেঙে পড়ি আমি। আমি কোথা থেকে কোথায় যাচ্ছি সে ব্যাপারে কোনো ধারণা অথবা মনোযোগ ছিল না। আমি শুধু তাদের পেছন পেছন হেঁটে যাচ্ছি। অনেকটা পথ অতিক্রম করার পর দেখি আমরা এক অচেনা কবরস্থানে। আমার কাছে ছিল সম্পূর্ণ অচেনা একটা জায়গা। এ ধরনের কবরস্থান আমি আগে কখনো দেখিনি। আমি ঢাকা, রাজশাহী, চাপাই, বগুড়া সব এলাকার কবরস্থান দেখেছি, তবে এই কবরস্থান কখনো দেখিনি। সময় তখন রাত, নিস্তব্ধ কবরস্থান, চারিদিকে খালি কবর। দু চোখ যতদূর যায় ততদূর কবর, পুরনো কবর, বড় বড় গাছপালা, অন্ধকার পরিবেশ। আমি জ্ঞান হারিয়ে ফেলি। আবার জ্ঞান ফিরে দেখি আমি কবরে শুয়ে। আমাকে মাত্রই শোয়ানো হয়েছে। আমি শুয়ে থেকে তাদের দেখতে পাচ্ছি এবং আমার কবর অত্যন্ত গভীর। আমার চারপাশে মানুষের ওপরে দাঁড়িয়ে। কিছুক্ষণ পর তারা মাটি দেওয়া শুরু করলো। শেষ দেখা হলো রাতের আকাশটা। হঠাৎ দেখি আমি সেই অবয়বদের মাঝে দাঁড়িয়ে মাটি ফেলছি কবরে, কিন্তু আমার লাশ তো আমার কাছে। আমি কবরে শুয়েই দেখছি যে আমি কবর দিচ্ছি, হুবহু আমি, এবং সে আমি এক তুচ্ছ মনোভাব নিয়ে মাটি দিচ্ছি, যেন আমি তার কাছে অচেনা। আমি ওঠার চেষ্টা করলাম, কিন্তু আমার পা আটকে গেছে, কিছুতেই নাড়াচাড়া করতে পারছি না। সে আমি আমাকে ফেলে রেখে চলে গেল। সবাই মাটি দিয়ে আমাকে ঢেকে রেখে চলে গেল। আমি একা রয়ে গেলাম। কবরের ভেতর কিছু দেখা যায় না, অত্যন্ত অন্ধকার। ভীষণ ভয় করছে। জীবনে এরকম অন্ধকার আমি দেখিনি। আমি শুনতে পাচ্ছিলাম ওরা বাইরে থেকে দাঁড়িয়ে আমার জন্য মোনাজাত করছে। আমি বারবার এক কথা বলছিলাম, ওরা আমাকে এভাবে ফেলে চলে গেল, কেউ কি এখানে আছে? আমাকে তুলে বের করো, আমি বেঁচে আছি। কিন্তু কোথাও কেউ নেই। অন্ধকারে আমার নিথর দেহ শুয়ে আছে। আমরা হয়তো শুনেছি আমাদের আপনজন কেউ মারা গেলে তারা আমাদের স্বপ্নে এসে ঠিক এভাবে আমাদের সাহায্য চায়। আমিও ওইভাবেই সাহায্য চাচ্ছিলাম। কবরে মুনকার নাকির পর্যন্ত আসেনি। ভাবলাম আমার প্রতি আল্লাহ কত ক্ষোভ, আমার কঠিন শাস্তি নিশ্চিত হবে, কারণ আত্মহত্যা যারা করে তারা আকাশ পায় না, পাতাল পায় না। হয়তো আমার ক্ষেত্রেও তাই হবে। আমি ভাবছিলাম তাহলে ঘুমের মধ্যেই আমি মারা গিয়েছি। আমার ঘুম ভেঙে যায়। দেখি আমি আমার রুমে, সারা শরীর ঘামে ভিজে গিয়েছে, প্রচন্ড কাঁপুনি দিচ্ছিল অবশ শরীর। মাকে সব ঘটনা তুলে বললাম। মা বলল, এগুলো ভুলে যাও, কিচ্ছু হবে না। আমি শুনেছি যে এমন স্বপ্ন কেউ দেখলে হয়তো তার সাথে এমন ঘটে না, হয়তো অন্য কারো সাথে ঘটে। স্বপ্ন দেখা কবরের থেকে বাস্তবে পরকাল আরো ভয়ঙ্কর। ঘটনা এখানেই শেষ না। 2-3 সপ্তাহ পর 18 জুলাই এক দুঃসংবাদ পাই। আমার খুব কাছের বন্ধু আত্মহত্যা করে। 3তলা বিল্ডিং এর ছাদ থেকে ঝাঁপ দেয়। কংক্রিটের রাস্তায় মাথার পেছনের অংশ আগে পড়ে, ঘাড় মটকে যায়, ঘটনাস্থলেই মারা যায়। প্রচুর রক্তপাত হয়। সেদিন
এই সংবাদ শুনে আমার সারা শরীরের রোম দাঁড়িয়ে যায়, হাত কাঁপতে শুরু করে, নির্বাক হয়ে যাই। হয়তো ওই কথাই ঘটেছে। স্বপ্নে আমি আমার অস্বাভাবিক মৃত্যু দেখেছি, কিন্তু ঘটেছে আমার বন্ধুর সাথে। হয়তো সে আর বাঁচতে চায়নি, অনেক ভালো মানুষ ছিল সে। তার মৃত্যু অনেক অস্বাভাবিক এবং কারণ জানা যায়নি। হতে পারে ব্যক্তিগত কোনো কারণ। ঘটনাটা বিশ্বাস করতে হয়তো অনেকেই পারবেন না, কিন্তু এটা সত্যি। বিশ্বাস না হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার নাম্বার দিয়ে দেব। ভুল ত্রুটির জন্য ক্ষমা করবেন। ভালো লাগলে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবং আমি বিশ্বাস করি যে এই ঘটনাটা অনেক চমৎকার এবং অনেক চমৎকার একটা ঘটনা আপনি শেয়ার করেছেন আমাদের সাথে। এবং আমার কাছে সবচেয়ে আজব লাগে যে এইরকম একটা সমস্যার কথা যদি কেউ জানে বা এরকম একটা সমস্যার কথা যদি কেউ শোনে, তাহলে তার একই সাথে ভয়ও লাগবে, আবার কষ্টও লাগবে। আমারও খুব ভয় লেগেছে এবং কষ্ট লেগেছে। এবং আমি বিশ্বাস করি যে আমি অনুভব করতে পারি যে আপনি ওই সময় কি ধরনের কষ্ট পেয়েছেন। এবং খুব অস্বাভাবিক, কিন্তু আপনি পুরো এক্সপিরিয়েন্স করছেন। আপনি কোনোদিন কবরের ভেতরে যাননি, তাহলে আপনি কিভাবে এক্সপিরিয়েন্স করলেন বা কিভাবে ভাবতে পারলেন ওই জিনিসটা? আমার কাছে এইটা সবচেয়ে বেশি অবাক লেগেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আপনার জানাজার জন্য খুব অল্প সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে, তারা চলে যাচ্ছে আপনি কবরের ভিতরে। কখনো কখনো আপনি যে মানুষটি মারা গিয়েছে তার রোল প্লে করছেন, আবার কখনো কখনো সেই মানুষটি, যে মানুষটি এখন জীবিত, আপনাকে কবরে শোয়াতে এসেছে। খুব অদ্ভুত ঘটনা। এবং এরকম ঘটনা যদি আপনাদের কাছেও থাকে অবশ্যই পাঠাবেন। আমার অ্যাড্রেস তো জানেনি, তারপরে আরো একবার বলে দেই, russell.bhuj.com@gmail.com, russell.bhuot.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমার কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আশা করছি যে আপনারা সঙ্গেই থাকবেন। আপু, ঘটনাটি 2019 সালের দিকে। আমি তখন আমার শ্বশুর বাড়িতে থাকতাম। সেখানে বাড়ির সদস্য বলতে আমার শ্বশুর, শাশুড়ি, ননদ, স্বামী, আমার 4 বছরের ছেলে এবং আমি। বিয়ের 2 বছর পর শ্বশুর বাড়ির সবার কাছে কেমন যেন অপছন্দের পাত্রী হতে শুরু করলাম আমি। কেউ আমাকে পছন্দ করত না, আমার সাথে সবসময় দুর্ব্যবহার করত। শুধুমাত্র আমার শ্বশুর মশাই এবং আমার সন্তান আমার সাথে একটু ভালো ব্যবহার করত। প্রায় প্রতিদিনই স্বামীর সাথে আমার ঝগড়া হতো। কখনো কখনো সে আমার উপর হাতও ওঠাতো। বেশিরভাগ সময় আমি আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে সবকিছু সহ্য করে নিতাম, কিন্তু সেটা আর কতদিনই বা সম্ভব? সবকিছুরই একটা সহ্যের সীমা রয়েছে। তাই একটা সময় এই ব্যাপারে আমি আমার বাবা মাকে জানাই। আমার বাবা এর আগে 2-1 বার এই ধরনের ছোটখাটো ঝামেলা মিটমাট করে দিয়ে গিয়েছেন। তবে গায়ে হাত তোলার পরিমাণ দিন দিন বেড়ে যাবার কারণে তিনি আমার শ্বশুর বাড়িতে এসে সেইবার প্রচন্ড রাগারাগি করেন, সবাইকে কঠোর কথা শুনিয়ে যান। এক সময় আমার শাশুড়ির সাথে বাবার কথা কাটাকাটি হয়। আমার শাশুড়ি বলেন, আমাদের বাড়ির বউ আমরা আমাদের মতো করে রাখবো, আমাদের কথা মেনে চললে ভালো, না মানলে এটাই ওর উচিত শিক্ষা। এটা শুনে আমার বাবা আরো রেগে যান। তিনি বলেন, আমার মেয়ে কি আপনাদের হাতের পুতুল? একজন মানুষের জীবন নিয়ে যা খুশি তা করা যায় না। এই ধরনের আরো অনেক কথা বাবা তার কঠোরভাবে শুনিয়ে আসেন। শেষ মুহূর্তে আমার শাশুড়ি কোনো কথা খুঁজে না পেয়ে বলেন, দেখুন, শুধু আপনার মেয়েকে না, আপনাদের সবাইকে কিভাবে হাতের পুতুল বানাতে হয় তা আমি দেখিয়ে ছাড়ব। এরপর বাবা আমাকে আর আমার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে আসেন। আমার বাপের বাড়িতে তখন আমি, আমার ছেলে, আমার বাবা মা ছিলাম। আমার বড় বোন তার শ্বশুর বাড়িতে। আমি শ্বশুর বাড়ি থেকে চলে আসার পর খুব শান্তি অনুভব করেছিলাম। রোজকার ঝগড়া, মারামারি, হাতাহাতি থেকে একটু নিস্তার পেয়েছি, কিন্তু এই শান্তি বেশি দিন স্থায়ী হল না। বাড়ি আসার 3 দিনের মাথায় আমার বাবা হঠাৎ করে ব্রেন স্ট্রোক করলেন। আমরা খুব তাড়াতাড়ি তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করি। ডাক্তার নিতান্তই একজন ভালো মানুষ ছিলেন বিধায় তিনি দ্রুতই বাবার চিকিৎসা শুরু করে দেন। কিন্তু বাবার সব টেস্ট রিপোর্ট হাতে পাওয়ার পর ওনাকে কেমন যেন অবাক মনে হচ্ছিল। কারণ জিজ্ঞেস করায় তিনি কিছুটা অবাক কণ্ঠে বললেন, এত সুস্থ একজন মানুষ কিভাবে ব্রেন স্ট্রোক করতে পারে? ওনার তো কোনো অসুখ বিসুখ রোগবালাই কিছুই নেই, উনি তো সম্পূর্ণ সুস্থ। আমি এর আগে কখনোই এরকম পেশেন্ট দেখিনি।
এরপর প্রায় 4 দিনের মতো বাবাকে হাসপাতালে রাখা হয়। 5ম দিন আমি আমার বড় বোন গিয়ে বাবাকে হাসপাতাল থেকে নিয়ে আসি। আমাদের বাড়ির সামনে তখন একটা বড় ময়লার স্তূপ ছিল, আর পাশেই একটা বিশাল খাদ। বাবা রিক্সা থেকে নেমেই হাঁটতে হাঁটতে সেই ময়লার স্তূপের কাছে গিয়ে দাঁড়িয়ে যান। আমি রিক্সার ভাড়া মিটিয়ে দেখি বড় বোন বাইয়ের গেটের তালা খুলছেন। আমার বাবার দিকে চোখ পড়তেই দেখলাম বাবার শরীর একটা কাঁপুনি দিয়ে আস্তে আস্তে সেই ময়লার স্তূপ থেকে খাদের দিকে হেলে পড়ছে। এটা দেখে আমি দৌড়ে গিয়ে বাবাকে টেনে ধরি। অন্যদিকে আমার বোন এগিয়ে এসে সাহায্য করলে বাবা অট্টহাসি হাসতে শুরু করেন। আমরা দুজনেই অবাক হয়ে যাই। কি হলো বাবার, এরকম করছেন কেন? বাবার হাসির কারণ জিজ্ঞেস করতে বাবা শুধু বললেন, আজ তুই না থাকলে হয়তো মরেই যেতাম রে মা। এটা বলে বাবা হঠাৎ কেমন চুপ হয়ে গেলেন এবং বাসার ভেতর প্রবেশ করলেন। বাড়ি ফেরার পর 2-1 দিন খুব একটা সমস্যা হয়নি, কিন্তু বাবা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছিলেন। কেমন যেন একটা চিন্তা বা ভয় কাজ করছিল তার মধ্যে। এমন অবস্থায় তিনি আমাকে আমার শ্বশুর বাড়ি ফিরে যেতে বলেন। বাবা অনেকবার আমাকে বুঝিয়ে অনুরোধ করায় আমি আমার ছেলেকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে যাই। গিয়ে দেখি সবকিছুই কেমন বদলে গেছে। সবাই আমার সাথে স্বাভাবিক ব্যবহার করছে। আমি একটু অবাকই হলাম, আবার মনে মনে ভালো লাগছিল। শ্বশুর বাড়িতে যাওয়ার 3 দিনের মাথায় খবর পেলাম বাবা ওয়াশরুমে পড়ে গিয়ে খুব বড় ধরনের আঘাত পেয়েছেন। এটা শুনে আমি আবার বাবার বাড়ির দিকে রওনা দেই। এবারও অবাক বিষয়, আমার শ্বশুর বাড়ির কেউ আমাকে কোনো রকম বাধাই দিচ্ছে না, কিন্তু এর আগে এরকমটা কখনো হয়নি। মাসের পর মাস তারা আমাকে বাড়ি থেকে বের হতেই দিত না। হঠাৎ কি হলো তাদের? এরকম 7-5 ভাবতে ভাবতেই বাড়ি পৌঁছালাম। এরপর যা দেখলাম তা আমাকে এতটাই অবাক করেছে যে বলে বোঝাতে পারবো না। আমার বাবা একদম শুকিয়ে গিয়েছিলেন। মাত্র 3 দিনে ওজন প্রায় 2.5 কেজির মতো কমে গিয়েছিল। তার মাথায় একটা ব্যান্ডেজ করা ছিল। মাকে এই সব কিছুর কারণ জিজ্ঞেস করাতে তিনি বললেন, তোর বাবা এই কয়দিন কিচ্ছু খেতে পারেনি, বারবার বলেছে খিদে নেই, আমাকে জোর করো না। আর আজ হঠাৎই ওয়াশরুম থেকে বের হতে নিয়ে কিভাবে যেন হোঁচট খেয়ে পড়ে গেল। আমি অনেকবার জিজ্ঞেস করলাম কি করে এটা হলো, কিন্তু তোর বাবা আমাকে কিছুতেই বলছে না। ওখানে এমন কিছু ছিল না যার কারণে তিনি হোঁচট খেতে পারেন। এরপর আমি বাবার কাছে যাই, তার সাথে কথা বলি, কিন্তু তিনি কেমন যেন হয়ে গিয়েছিলেন। বোঝাই যাচ্ছিল কথা বলতে খুব কষ্ট হচ্ছিল তার, শরীরে বেশি শক্তি পাচ্ছিলেন না। ওই দিন রাত হয়ে যাওয়ায় বাবাকে কোনো রকম ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই পরের দিন সকালে আমি বাবাকে এক ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার সব সমস্যার কথা শুনে আমাকে অনেকগুলো টেস্ট করতে দেন। টেস্টের রিপোর্ট প্রায় বিকেলের দিকে হাতে পাই। সব রিপোর্ট দেখে ডাক্তার বলেন, আরে উনি তো একদম সুস্থ আছেন। আসলে কিছুদিন আগে স্ট্রোক করার কারণে হয়তো এমনটা হতেই পারে, এটা খুব একটা বড় বিষয় না। ওনাকে বাড়ি নিয়ে গিয়ে ওনার পছন্দ মতো খাবার খাওয়ান, দেখবেন একদম সুস্থ হয়ে গেছেন উনি। ওই দিন ডাক্তার সাহেব বাবাকে কোনো ওষুধই লিখে দেননি। তারপর বাবাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসে ওনার পছন্দ মতো খাবার রান্না করে দেয়া হলো। রুচি বাড়ানোর জন্য টক জাতীয় খাবারও দেয়া হলো, কিন্তু বাবা কোনো খাবারই ঠিকঠাক মতো খেতে পারছিলেন না। শুধু এদিক ওদিক তাকাচ্ছিলেন আর বারবার পানি খাচ্ছিলেন। ওনার চোখে মুখে কেমন যেন অসহায়ত্বের ছায়া দেখা যাচ্ছিল বারবার। এবার এই সবকিছু দেখে আমার মনে খটকা লাগে। আমি কোনো কালো জাদু বা তাবিজে তখনও বিশ্বাস করতাম না, যদিও এর আগে এগুলো নিয়ে আমার সাথে অনেক ঘটনা ঘটেছে। তবুও কিন্তু এগুলো বিশ্বাস না করলে কি হবে? আমি তো আমার শ্বশুরবাড়ির মানুষদের চিনি, তাদের কুকর্ম তো আমি জানি। তাই এবার আমি সত্যি চিন্তা করতে শুরু করলাম। আমি ওই দিন রাতেই আমার চাচাতো বোনকে ফোন করে এই ব্যাপারে খুলে বলি। বাবার এই অবস্থার কথা শুনে সে বলে, আমি আগামীকালই কোনো এক হুজুর বা কবিরাজের খোঁজ নিয়ে তোকে জানাচ্ছি। ওই দিন রাতে খুব একটা কিছু হয় না। পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই দেখি আমার সেই বোন আমাকে মেসেজ করে একজন মহিলা তান্ত্রিকের ব্যাপারে জানিয়েছেন। তিনি বলেন ওই দিন বিকেলে সেই তান্ত্রিকের সাথে দেখা করতে। তিনি নাকি মানুষ দেখলেই সব সমস্যার কথা বলে দিতে পারেন। আমি 7-5 না ভেবেই দুপুরবেলা 1টার দিকে বাড়ি থেকে বেরিয়ে সেই তান্ত্রিকের সাথে দেখা করতে যাই। ওই এলাকায় পৌঁছে দেখি আমার সেই বোন আমার জন্য অপেক্ষা করছেন। পরে তার সাথেই আমি সেই তান্ত্রিকের কাছে যাই। সেখানে প্রবেশ করতে অনেক সমস্যা হচ্ছিল, তবে কোনোভাবে ভেতরে প্রবেশ করার পরই তান্ত্রিক আমার দিকে তাকিয়ে বলেন, তোর বাবার জন্য এসেছিস? তোর বাবার অবস্থা তো খুব একটা ভালো না রে।
তার উপর একটা কালো ছায়া ভর করেছে। এগুলো শুনে আমি বেশ অবাক হয়ে যাই। আমি তাকে আরো কিছু বলার জন্য অনুরোধ করতে থাকি, কিন্তু তিনি বলেন, তোর বাবার মুখ থেকে সব কথা শুনে আমার কাছে আসবি। উনি কেমন ছায়া দেখতে পান, সেই ছায়া কি কি করে, কেন তিনি খেতে পারেন না, সব। তোদের যদি আমার উপরে বিশ্বাস থাকে তাহলেই আমি তোর বাবার চিকিৎসা করব। আর আগামী দিন আসার সময় 3001 টাকা হাদিয়া নিয়ে আসবে। পরের কাজগুলো আমি একে একে বলে দেব। বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি যে আমি আমার বাবার কোনো সমস্যা নিয়েই তার সাথে কথা বলিনি। তারপরেও তিনি নিজেই সবটা বলে দিলেন। যা হোক, আমি আমার বোনকে নিয়ে সেখান থেকে চলে আসি। বাড়িতে ফিরেই আমার বাবার ঘরে ঢুকে দেখি বাবা বিছানার ওপর বসে নামাজ পড়ছেন। নামাজ শেষ হবার পর আমি সোজা গিয়ে বাবার হাতটা আমার মাথার ওপর রাখি। বাবা, আজকে এই মুহূর্তে তোমাকে যা যা জিজ্ঞেস করব, দয়া করে সত্যি কথা বলবে তুমি আমাকে। তুমি এখন অজু অবস্থায় আছো, আর এই হলো আমার মাথার দিব্যি। বাবা এটা শুনে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে আমি তাকে কি জিজ্ঞেস করতে চাচ্ছি। আমি কিছু বলার আগেই বাবা বললেন, হ্যাঁ রে মা, এই কয়দিন খুব কষ্টে আছি, কিচ্ছু ভাল লাগছে না, খুব ভয় ভয় লাগছে। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি ঠিক কি কি দেখতে পাও বলো তো? তুমি কেন খেতে চাও না? এমন করছো কেন? বাবা বললেন, ওই যে ও আমাকে খেতে দেয় না, সবসময় আমার চারপাশে ঘুরঘুর করে, রাত হলে তো ঘুমোতে দেয় না, আমার ভয় করে। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, ও মানে তুমি কার কথা বলছো, কি দেখছো তুমি? বাবা বলেন, কালো একটা ছায়া সবসময় আমাকে মারতে চায়, আমার খাবার কেড়ে নিতে চায়, আমাকে খেতে দেয় না। এমনকি ওই দিন যে ময়লার স্তূপের ভেতরে পড়ে যেতে দিয়েছিলাম, সেটাও ওরই কাজ ছিল। ও আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চেয়েছিল। আর সেদিন যে ওয়াশরুমের ভেতর থেকে বেরোতে গিয়ে পড়ে গেলাম, সেটাও ওরই কাজ। ও আমাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, মারতে চেয়েছিল আমাকে। আমি সবসময় ওকে আমার আশেপাশে অনুভব করি। তোরা ভয় পাবি জন্য আমি তোদের কাউকে জানাইনি। এরপর আমি বাবাকে সেই মহিলা তান্ত্রিকের ব্যাপারে বলি, এবং এটাও বলি যে তুমি যদি আমার উপর বিশ্বাস রাখতে পারো তাহলে তিনি তোমার চিকিৎসা করবেন। বাঁচার তাগিদে সেই তান্ত্রিকের কাছে চিকিৎসা নেয়ার জন্য বাবা রাজি হন। আমি পরের দিন সকালেই সেই তান্ত্রিকের কাছে গিয়ে উপস্থিত হই এবং হাদিয়া স্বরূপ তাকে 3001 টাকা দেই। এরপর একে একে আমাকে সব চিকিৎসার নিয়ম তিনি বলতে শুরু করেন। তিনি প্রথমে 1 বোতল সরিষার তেলে কি যেন একটা মন্ত্র পড়ে ফুঁ দিয়ে সেটা আমার হাতে দেন এবং বলেন, প্রতিদিন গোসলের পর তোর বাবার মাথা থেকে পা অবধি এই তেলটি মালিশ করে দিবি। বাড়ি যাওয়ার পথে 1.25 গজ কাপড়, সরিষার দানা এবং গজাল পরা নিয়ে ঢুকবি। আজ রাত 12:05 থেকে 12:10 মধ্যে তুই তোর বাড়ির মাঝখানে একটা মোমবাতি জ্বালাবি এবং 1.25 গজ কাপড় ছিঁড়ে তার ভেতর সরিষা দানা দিয়ে তোর বাড়ির চারপাশে পুঁতে দিবি। আর এই সময় তোর মাকে বলবি যেন তোর বাবার শরীরে পুরো সরিষার তেলটি মালিশ করতে থাকে। আর হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তুই যখন এই কাজটি করবি তখন নানা রকম বাধা আসবে। হতে পারে তোর মায়ের হাত কেটে গেল, বড় বোনের গেটের সামনে এসে চিল্লাচিল্লি করছে, বাঁচাও বাঁচাও। তুই কোনো দিকে কান বা নজর দিবি না। তুই যদি এই কাজ করার সময় অন্য কারো কথা শুনিস বা সাড়া দিস, তাহলে হয়তো তোর বাবাকে বাঁচাতে পারবো না আমি। আর হ্যাঁ, সময়টা কিন্তু ঠিক রাত 12:05 থেকে 12:10। তোর হাতে মাত্র 5 মিনিট সময় থাকবে। এই 5 মিনিট কারোর সাথে কথা বলবি না। যদি তুই এই কাজে সফল হোস এবং নির্দেশনা অনুযায়ী চলিস, তাহলে আগামী 40 দিনের মধ্যেই আমি তোর বাবাকে সুস্থ করে তোর কাছে ফিরিয়ে দেব। কিন্তু কোথাও যদি ভুল হয় তাহলে কিন্তু আমার পক্ষে আর সম্ভব হবে না। তান্ত্রিকের এই কথা শুনে আমি সব জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করি। সেই সময় তান্ত্রিক আমাকে একটা তাবিজ দেয় এবং বলে যে এটা তোর বাবার হাতে বেঁধে দিবি এবং 40 দিনের আগে যেন কোনোভাবেই এটা হারিয়ে না যায়। হতে পারে সেই কালো ছায়া তোর মায়ের ওপর ভর করবে এবং সব নিয়ম অমান্য করতে চাইবে তোর বাবাকে দিয়ে, তাই তুই সাবধানে থাকবি। এরপর সব গুছিয়ে নিয়ে আমি ঠিক রাত 10টায় আমার বাবার বাড়িতে ঢুকি। এরপর নিয়ম করে একে একে আমার মাকে বুঝিয়ে দেই এবং রাত 12:05 ওই কাজের কথাও বলে দেই। আমি কাজটির জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকি।
রাত যখন 12টা বেজে গিয়েছে, ঠিক তখন থেকে আমার ভেতর কেমন যেন একটা অস্বস্তি কাজ করছিল। বাবাকেও দেখলাম কেমন যেন ছটফট করছিলেন, কিন্তু বাঁচতে হলে কাজটা যে করতেই হবে। আমি মাকে তেল মালিশের কথা বলে ঘরে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে বাবার হাতে তাবিজটা বেঁধে দিলাম। তারপর ওই তান্ত্রিকের কথা মতো কাজ করতে শুরু করলাম। বাড়ির 2 দিকে কাপড় পুঁতে দেওয়ার পরই মনে হতে লাগলো ভীষণ ঝড় উঠেছে। ঘর বাড়ি গাছপালা সব লন্ডভন্ড করে দেবে এই ঝড়। কিন্তু অবাক করা বিষয়, আমার শরীরে এক ফোঁটাও বাতাসের ছোঁয়া লাগছে না। এটা কিভাবে সম্ভব? আমার চোখের সামনে ঘটছে এক জিনিস আর আমি অনুভব করছি আর এক জিনিস। তৃতীয় কাপড় পুঁতে দেওয়ার পরেই হঠাৎ করে সবকিছু যেন নিস্তেজ হয়ে গেল। আমার মনে মনে প্রচন্ড ভয় হতে শুরু করলো। আল্লাহ, আমি কি তাহলে কাজটা শেষ করতে পারলাম না? আমি কি আমার বাবাকে বাঁচাতে পারলাম না? এটা ভেবে চোখে পানি ফেলতে ফেলতেই আমি শেষ কাপড়টিও পুঁতে কাজ শেষ করে ঘরে প্রবেশ করলাম। ঘরে প্রবেশ করার সাথে সাথেই দেখি সেই তান্ত্রিক আমাকে ফোন করেছে। আমি কলটি রিসিভ করার পরে উনি বললেন, তুই কাজটি সফলভাবে করতে পেরেছিস, আপাতত কোনো বাধা নেই। তোর বাবাকে এই 40 দিন কয়েকটা খাবার খাওয়া থেকে বিরত রাখবি, এই যেমন ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরু এবং খাসির মাংস। তাছাড়া অন্য সবকিছুই সে খেতে পারবে। আর হ্যাঁ, তোর মায়ের দিকে কড়া নজর রাখবি, আর 1 সপ্তাহ পর পর আমাকে সবকিছু জানাতে থাকবি। এটা বলে তান্ত্রিক ফোনটি কেটে দেয়। সে সময় আমার মনে হচ্ছিল আমি যেন কোনো যুদ্ধক্ষেত্র থেকে এসেছি। আমার শরীরে এক ফোঁটাও শক্তি নেই, আমি কথা বলতে পারছিলাম না। ওই রাতটা যে আমার কিভাবে কেটেছে তা বলে বোঝাতে পারবো না। পরদিন সকাল থেকে সবকিছু আগের মতো হতে শুরু করলো। বাবাও আগের মতো খাওয়া দাওয়া, কথাবার্তা বলতে শুরু করলেন। কয়েকদিনের মধ্যে একা বিছানা থেকে নেমে হাঁটাহাঁটি শুরু করলেন। 1 সপ্তাহ পর্যন্ত বাবার কোনো সমস্যা হয়নি। বাবা আগের মতোই সেই কালো ছায়াটিও আর দেখতে পেলেন না। ঠিক সেই সময় আমার শাশুড়ি আমাকে ফোন করে বাড়িতে ফিরে যেতে বলেন। আমিও বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছিলাম, কারণ বাবার চিকিৎসার জন্য প্রায় অনেক দিনই এ বাড়িতে রয়েছি। শ্বশুর বাড়ি ফেরা হয়নি, এখন আমার ফিরে যাওয়াই উচিত। এটা ভেবে আমি বাবাকে বিষয়টা জানাই এবং আমার ব্যাগ গুছিয়ে নেই। বাবা বাড়ি থেকে বের হওয়া সম্পূর্ণ নিষেধ ছিল, তাই মাকে সবটা বুঝিয়ে আমি যেই না বাড়ি থেকে বের হই, ঠিক তখনই মনে হলো কোন একটা গরম বাতাস আমার গায়ে লাগলো। আর ঠিক তখনই আমার প্রচন্ড পেটে ব্যথা হওয়া শুরু করলো। আমার ছেলে তখনও ঘরের ভেতরে, বাইরে বেরোয়নি। আমার এই অবস্থা দেখে বাবা বললেন, তুই বাড়ির ভেতরে আসিস না মা, আমি তোর ছেলের হাত দিয়ে জমজমের পানি পাঠিয়ে দিচ্ছি, তুই খেয়ে তোর শাশুড়ির বাড়িতে ফিরে যা। তখন একবার সন্দেহ হলো বাবা নিশ্চয়ই কিছু একটা দেখেছেন, তাই আমাকে ঘরে ঢুকতে মানা করছেন। আমি আমার ছেলের কাছ থেকে সেই জমজমের পানি খাওয়া কয়েক সেকেন্ডের মধ্যেই আমার পেটের ব্যথা ঠিক হয়ে গেল। এরপর বাবা আমাকে তাড়াতাড়ি চলে যেতে বললেন। আমি শ্বশুর বাড়িতে ফেরার পর দেখলাম আমার শাশুড়ি আমার উপরে প্রচন্ড ক্ষিপ্ত, পারলে তিনি আমাকে মেরেই ফেলবেন। ওই দিন আমার ছেলের সামনেই তিনি আমাকে যা নয় তাই বলে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলেন। আমি পুরো বোকা বনে গেলাম। এই অবস্থায় আমার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছিল না। কেন তিনি আমাকে বকছেন? আমি কি এমন করলাম? কয়েকদিন বাবার বাড়ি ছিলাম বাবার চিকিৎসার জন্য, যাওয়ার দিন তো হাসি খুশি মুখেই তিনি বিদায় দিয়েছিলেন, কিন্তু হঠাৎ কি হলো? অনেক প্রশ্ন আমার মাথার ভিতরে ঘুরতে থাকে। ওই দিন থেকে আমার শ্বশুর বাড়ির মানুষেরা আবার বদলে যান। আবার তারা আমার সাথে খারাপ ব্যবহার শুরু করেন। আমার স্বামী তুচ্ছ বিষয়ে আমার গায়ে হাত তোলেন। আমার কাছে সবকিছু কেমন যেন ধোঁয়াশা হয়ে যাচ্ছিল। একদিনের মধ্যে আমার জীবন এরকম হয়ে গেল কেন? এই অত্যাচারের ঠিক 3 দিনের মাথায় আমার বাবা আমাকে ফোন করেন। তিনি আবার অসুস্থ হয়ে পড়েছেন। মা নাকি তার সেবা যত্ন করছেন একদম ভিন্ন মেজাজে। তান্ত্রিক যা যা বারণ করেছেন মা নাকি সেগুলোই করছেন। বাবাকে মাংস খেতে দিচ্ছেন, ইলিশ মাছ খেতে জোর করছেন, তেল ঠিকঠাকভাবে মালিশ করছেন না, বারবার নাকি তার হাত থেকে সেই তাবিজটি খুলে ফেলতে বলছেন বাবাকে। এসব শুনে আমার আর কিছুই বোঝার বাকি রইল না। মায়ের ওপর সেই বদজিন ভর করেছে, এই কাজগুলো সেই করাচ্ছে। আমি তখনই তান্ত্রিককে ফোন করে সবকিছু জানাই। তিনি বলেন যে যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার বাবার কাছে যাও, 40 দিন সম্পূর্ণ হওয়া পর্যন্ত তার কাছেই থাকো, আর এখনো যে ক্ষতিগুলো হয়েছে তা পুষিয়ে নেওয়া যাবে, কিন্তু পরে তা আর সম্ভব হবে না। আমি সবকিছু শুনে আবারও বাবার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেই, কিন্তু আমার শাশুড়ি ও স্বামী কোনোভাবেই আমাকে ছাড়তে রাজি নয়। হঠাৎ করেই তারা আমার সাথে মিষ্টি ব্যবহার শুরু করে দেয়, কিন্তু আমাকে তো যেতেই হবে। তারা কোনোভাবেই আমাকে আটকাতে পারল না।
তখন আমার স্বামী আমার গায়ে হাত তোলা শুরু করলো। আমি বোঝাতে পারবো না কতটা কষ্ট করে তাদের সেই অত্যাচার থেকে আমি পালিয়ে এসেছি। আমার মাথা থেকে তখনও টপ টপ করে রক্ত ঝরছিল। যখন আমি বাড়ির কাছে পৌঁছাই, আমি বাড়ির দরজায় কড়া নাড়ার পর আমার মা এসে দরজা খুলে দেন। আর তখনই ঠিক আগের মতো আমার মনে হলো একটা গরম বাতাস বাড়ির ভেতর থেকে আমার শরীরে এসে লাগলো। আবারও সেই অসহ্য পেটের ব্যথা শুরু হলো। মা আমাকে ধরাধরি করে বাড়ির ভেতরে নিয়ে গেলেন। তারপর সেই জমজমের পানি খাওয়ার পর আমার পেটের ব্যথা কমে। আমি বাবার কাছে যেতেই বাবা বললেন, তুই এসে গিয়েছিস মা, এবার হয়তো আমি বেঁচে যাব। আমি বাবাকে তার সমস্যার কথাগুলো জিজ্ঞেস করতেই বাবা বলেন, তুই যেদিন বাড়ি থেকে বেরিয়ে গেলি ঠিক সেই মুহূর্তে ওই কালো ছায়া তোকে অতিক্রম করে বাড়ির ভেতরে ঢোকে। ওই জন্যই তোর পেটের ব্যথা শুরু হয়। কিন্তু তোকে এই কথা জানালে তুই আর শ্বশুর বাড়ি যেতি না, তাই আমি তোকে কিছু জানাইনি। আজ যখন তুই আমার বাড়িতে প্রবেশ করলি ঠিক তখনই ও অতিক্রম করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। সেই জন্যই আবারও তোর পেটে ব্যথা শুরু হয়েছে। তুই চলে যাবার পর তোর মা বদলে গেছে, কোনো নিয়ম কানুন মানছে না, আর আগের মতো সব সমস্যা দেখা দিচ্ছে আমার। আমি বাবার মনে সাহস জোগাতে থাকি, কিন্তু শ্বশুর বাড়ির এই নির্যাতনের চিহ্ন দেখে বাবা মানসিকভাবে আবারও ভেঙে পড়েন। তিনি চলে গেলে আমাদের কি হবে সেটা ভেবে বাবা আবারও অসুস্থ হয়ে পড়েছিলেন। যা হোক, আমি বাড়িতে থাকাকালীন অনেক দিন কোনো সমস্যা হয়নি। মাও স্বাভাবিক ব্যবহার করছিলেন সবার সাথে, এবং বাবাও একা একা বিছানা থেকে উঠে হাঁটাহাঁটি করতে পারতেন। কিন্তু একদিন রাতে হঠাৎই পরিস্থিতি বদলে যায়। সেদিন ছিল পূর্ণিমার রাত। রাত 9:30 দিকে আমি বাড়ির উঠোনে বসেছিলাম। হঠাৎ ঘরের ভেতর থেকে বাবার চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পাই। ঘরের ভেতরে যেতেই বাবা মায়ের সাথে তুমুল ঝগড়া শুরু করেছেন। কারণ জিজ্ঞেস করলে বাবা বললেন, আজ দুপুরে তেল মালিশ করতে ভুলে যাওয়ায় তোর মা এখন তেল মালিশ করে দিচ্ছে, কিন্তু বারবার আমার হাত থেকে তাবিজটি খুলে নিতে চাচ্ছে। আমি মাকে বাধা দিতেই মা রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, কিচ্ছু হবে না তোর ওই তান্ত্রিকের তাবিজ দিয়ে, তোর বাবা বাঁচবে না। ওই তান্ত্রিক শুধু টাকার জন্য চিকিৎসার ভান করছে, খুলে ফেলে এই তাবিজ। এই ধরনের আরো অনেক কথা মা সেদিন বলেছিলেন, কিন্তু আমি লক্ষ্য করেছিলাম মা ওই তাবিজে হাত দিচ্ছিলেন না, বাবাকে তাবিজটি খুলে রাখতে বলছিলেন। আবার বাবার অন্য হাত দিয়ে তাবিজটির ওপর দিয়ে তাবিজটি খোলার চেষ্টা করছিলেন, যা ছিল খুবই অদ্ভুত। একদিন আমাদের বাড়িতে আমার ছোট চাচা আসেন বাবাকে তার বাড়িতে নিয়ে যেতে। অসুস্থতার কারণে বাবা অনেক দিন চাচার বাড়িতে যান না। পারিবারিক সূত্রে চাচার পাশের ফ্ল্যাটটি বাবার পাওনা থাকায় বাবা বলেন তিনি ওই বাড়িতে গিয়ে উঠবেন। বাবাকে অনেকবার বোঝানো হলো যে তোমার চিকিৎসা চলছে, এখনো শেষ হয়নি, তাই এখন যাওয়াটা ঠিক হবে না। কিন্তু বাবা কোনো কথাই শুনলেন না। তিনি বললেন, এটাই আমার শেষ ইচ্ছা, মৃত্যুর আগে আমি কয়েকটা দিন ওই বাড়িতে থেকে যেতে চাই। জানি না বাবা ওই দিন হঠাৎই মরে যাবার কথা কেন বললেন। তিনি কি আগে থেকে কিছু আন্দাজ করতে পেরেছিলেন? যা হোক, আমরা 1 সপ্তাহের মধ্যে সবকিছু গুছিয়ে নিয়ে নতুন বাড়িতে উঠি। নতুন বাড়িতে গোছগাছ করার সময় মা হঠাৎই বেরিয়ে গেলেন। আমি অনেকবার ডাকলাম, কিন্তু তিনি কোনো সাড়া না দিয়ে কোথায় যেন চলে গেলেন। ওই দিন রাতে বাবা প্রচন্ডভাবে অসুস্থ বোধ করছিলেন। ডাক্তার ডাকা হয়, কিন্তু কোনো কাজ হয় না। এরপর হঠাৎ মা বলে ওঠেন, আরে তোর বাবার হাতের তাবিজটা কোথায়? এটা শুনে বাবার অসুস্থতার কারণ বুঝতে আমার আর বাকি রইল না। আমি তৎক্ষণাৎ সেই তান্ত্রিককে ফোন করিয়ে সব কথা খুলে বলি। তান্ত্রিক আমাকে ঘর বন্ধের ব্যাপারে জিজ্ঞেস করেন, কিন্তু কিসের ঘর বন্ধ? আমি আসলে ভুলেই গিয়েছিলাম ওই সরিষা দানা আর সোজা গজ কাপড়ের কথা। আমি তো পুরনো বাড়ি থেকে সেগুলো তুলে আনতেই ভুলে গেছি। এটা তান্ত্রিককে জানানোর পর সে ফোনটা কেটে দিল। এরপর আমি অনেকবার ফোন করেছি, কিন্তু সে আর আমার ফোন ধরেনি। আমি মাকে জিজ্ঞেস করি, তুমি সবকিছু গুছিয়ে নিয়ে আসলে, ঘর থেকে ঘর বন্ধের জিনিসগুলো কোথায়, আর তাবিজটা কিভাবে হারালে? এটা শুনে মা একটু মুচকি হেসে বললেন, কি জানি, হয়তো আমি আজ দুপুরেই হারিয়ে ফেলেছি। এরপর আর বোঝার বাকি রইল না যে মায়ের ওপর আছড় করা হয়েছে। মা এখন নিজের ঘরের মধ্যে নেই। ঠিক তখনই তান্ত্রিক মহিলাটি আমাকে ফোন করেন এবং বলেন, তোর গাফলতির কারণেই তোর বাবাকে হারাতে হলো। ওই তাবিজ এবং ঘর বন্ধের জিনিস তোর মাকে দিয়ে কোথাও ফেলে দেওয়া হয়েছে। আমার পক্ষে আর কোনো কিছুই করা সম্ভব নয়। এটা আমি চিকিৎসার প্রথম দিনই তোকে বলেছিলাম। আমাকে আর ফোন করিস না, আর তোর বাবার শেষ ইচ্ছাগুলো পারলে পূরণ করিস। এটাই ছিল তান্ত্রিকের সাথে আমার শেষ কথা। এরপর মা সুস্থ হয়ে ওঠেন এবং বাবার জন্য চিন্তিত হয়ে বাবার সেবা যত্ন শুরু করেন। কিন্তু বাবা দিন দিন আরো অসুস্থ হতে শুরু করেন। এমন অবস্থা হলো যে বাবা আর উঠে বসতে পারেন না, পরিষ্কারভাবে কথা বলতে পারেন না। আমি আমার ছোট চাচাকে সব কথা খুলে বললে তিনি একজন হুজুর নিয়ে আসেন।
হুজুর বাড়িতে ঢুকে বললেন, ওরা তোমার বাবাকে না নিয়ে তোমাকে ছাড়বে না। তোমরা অনেক দেরি করে ফেলেছ, আর হয়তো তোমার বাবাকে বাঁচানো সম্ভব নয়। আমি হুজুরের হাতে পায়ে ধরি বাবাকে বাঁচানোর জন্য, অনেক কাকুতি মিনতি করি। আমার মিনতিতে শেষ উপায় হিসেবে হুজুর বলেন, আমি একটা চেষ্টা করে দেখতে পারি, কিন্তু সেই দিন আমি চেষ্টা করব যেদিন তোমার বাবা স্পষ্ট করে কথা বলতে পারবেন। যদি উনি স্পষ্ট করে শুধু পুরো নামটাও বলতে পারেন তাহলেই হবে। তাই শেষ সময়ে ভালোভাবে বাবার সাথে সময়টা কাটাও, তার পছন্দের খাবার খাওয়াও। খুব একটা বেশি দিন বোধহয় তিনি তোমাদের সাথে নেই। আমি ওই দিন হুজুরকে জিজ্ঞেস করলাম, কে এবং কেন এই কালো জাদু করেছে আমার বাবার উপর। তিনি শুধু একটা কথা বলে সেখান থেকে চলে গেলেন, তোমার শাশুড়ি। আমি মনে মনে এটাই সন্দেহ করেছিলাম, কিন্তু এমন করুণ পরিণতি হবে আমার বাবার তা কখনো ভাবিনি। এরপর বাবা অনেক চেষ্টা করেছেন স্পষ্টভাবে কথা বলার, কিন্তু সফল হননি। তিনি বারবারই বলছিলেন, তোরা আমাকে ঢাকা নিয়ে যা, ঢাকার ডাক্তার আমাকে চিকিৎসা করলেই আমি সুস্থ হয়ে যাব। কিন্তু সেটা আর সম্ভব হলো না। কয়েকদিন পর ঠিক ফজরের আগ মুহূর্তে বাবা এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের সবাইকে ছেড়ে চলে যান। সেদিন মা বাবার পাশেই ছিলেন। তিনি নাকি একটা বিশাল কালো ছায়াকে বাবার পাশে বসে থাকতে দেখেছেন, এবং হঠাৎই সেটা নাকি দেয়াল ভেদ করে বাইরে চলে যায়। এরপর থেকে একে একে যা যা করণীয় আমরা সব পালন করি। অনেক আত্মীয় স্বজন আসেন, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি থেকে কোনো মানুষই সেখানে উপস্থিত ছিলেন না। একবার ফোন করেও জিজ্ঞেস করেননি। আমি চেয়েছিলাম তাদের নামে আইনি ব্যবস্থা নিতে, কিন্তু আইন তো জাদু বিশ্বাস করে না, তারা প্রমাণ চায়। আমার কাছে তো কোনো প্রমাণ নেই। যা হোক, এটা গেল বাবার ঘটনা। কিন্তু এই ঘটনা চলাকালীন আমার শাশুড়ি যে আমার জন্য আরো বড় কিছু তৈরি করেছিলেন তা কয়েকদিন পরেই বুঝতে পারি। বাবা মারা যাওয়ার কয়েকদিন পর আমার শাশুড়ি আমাকে অনেকটা জোর করেই বাড়িতে ফিরতে বলেন, কিন্তু আমি শর্ত দিয়েছিলাম আমি শ্বশুর বাড়িতে থাকবো না, আমি আমার ছেলে ও স্বামীকে নিয়ে আলাদা থাকবো। যদি তিনি এই শর্তে রাজি থাকেন তাহলে আমি যাব। আমার শাশুড়ি কোনো কথা না বলে আশ্চর্যজনকভাবে আমার এই শর্তে রাজি হয়ে যান। এটা নিয়ে আমার মনে সন্দেহ জাগে, কিন্তু কিছুই করার নেই। আমার শর্তে তো রাজি তিনি। এরপর আমরা আলাদা থাকতে শুরু করি। প্রথম কয়েক মাস ভালোই চলছিল। আমার শ্বশুর শাশুড়ি আমাদের বাড়িতে প্রতি সপ্তাহে একবার করে বেড়াতে আসতেন। আমার ছেলের জন্য অনেক কিছু নিয়ে আসতেন, আবার আমার সাথেও ভালো ব্যবহার করতেন। কিন্তু আমি দেখতাম আমার চোখের আড়ালে শাশুড়ি আমার স্বামীকে নিয়ে কি যেন খাইয়ে দিতেন। হয় পানির সাথে মিশিয়ে দিতেন, না হয় চিবিয়ে খেতে বলতেন। আমি কিছু জিজ্ঞেস করলে তিনি বলতেন, আরে এটা মাজারের সিন্নি, তোমার জন্য এনেছি, পরে দিব। এভাবে সব ভালোই চলছিল, কিন্তু ঠিক 3 মাস পর সবকিছু বদলে গেল। বিনা কারণে আমার স্বামী আমার গায়ে হাত তুলতে শুরু করলো। অকথ্য ভাষায় আমার ছেলের সামনে গালিগালাজ করত। এরকমটা নয় যে আমার স্বামী নেশা করত, আর নেশার ঘোরে আমার সাথে দুর্ব্যবহার করত। একদম সুস্থ মস্তিষ্কে সে আমার সাথে কথা বলতে বলতেই ক্ষিপ্ত হয়ে উঠত। একদিন তো আমাকে মারার জন্য আমার গলায় ছুরি পর্যন্ত ধরেছিল। আমার ছেলে না থাকলে হয়তো আজ আর বেঁচে থাকতাম না। কিন্তু এরকমটা কেন হচ্ছে? কাকে বিচার দেব আমি? এখন তো বাবাও নেই। আমি না বাঁচলে ওরা তো আমার ছেলেকেও ভালোভাবে মানুষ করবে না। এই ঘটনার পরের দিন সকালে আমার শ্বশুর শাশুড়ি আমাদের বাড়িতে আসেন। আমি আমার শাশুড়ির কাছে বিচার দিতেই তিনি আমার ওপর রাগ দেখাতে শুরু করেন। তিনি বলেন, তুমি আমার ছেলের খেয়াল রাখো না, তার সাথে দুর্ব্যবহার করো, তাই সে তোমার সাথে এমন আচরণ করছে। তোমার নিজের দোষেই আজ তোমার এই অবস্থা। আমি এই কথাগুলো শুনে সম্পূর্ণ বোকা বনে গেলাম, কিছুটা বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। তখন আমার শ্বশুর মশাই বললেন, 3 দিনের জন্য আমি আমার ছেলেকে আর নাতিকে আমার বাসায় নিয়ে যেতে চাই। ওরা এই 3 দিন আমাদের সাথে থাকলে মন মেজাজ ভালো হয়ে যাবে, ও আবার আগের মতো হয়ে যাবে। আমি আমার শ্বশুরের কথা ফেলতে পারিনি, কিন্তু আমার মন কেমন যেন একটা খারাপ কিছুর জন্য আশঙ্কা করছিল। আমার ছেলের সাথে ওদের যেতে দিতে আমার মন কিছুতেই মানছিল না। কিন্তু ওনাদের তো বয়স হয়েছে, ওনাদেরও তো নিজের নাতিকে কাছে পেতে ইচ্ছে করে। তাই আমি আমার শ্বশুরের কাছে ওয়াদা করিয়ে নিলাম আমার শ্বশুরকে দিয়ে তিনি 3 দিন পরে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিয়ে যাবেন। তিনি আমার কাছে ওয়াদা করলেন এবং আমার স্বামী এবং ছেলেকে নিয়ে চলে গেলেন। কিন্তু ওনারা চলে যাবার পর আমার মনের ভেতর কেমন যেন উথাল পাথাল হতে লাগলো। আমার বারবারই মনে হচ্ছিল ওরা আমার ছেলেকে বোধহয় আমার কাছে আর ফিরিয়ে দেবে না।
যা হোক, এরকম অনেক কিছুই ভাবতে ভাবতে 3টে দিন কোন রকমে পার করি এবং তাদের জন্য অপেক্ষা করতে থাকি। কিন্তু তৃতীয় দিন আমার ছেলে, আমার স্বামী বাড়ি ফেরে না। আমি শ্বশুর বাড়িতে অনেকবার ফোন করি, কিন্তু কেউ আমার ফোন রিসিভ করে না। আমি পরের দিন আবারও ফোন করি, কিন্তু কেউ আমার ফোন ধরে না। এরপর ভেবেছিলাম আমি শ্বশুর বাড়িতে যাব, কিন্তু ব্যক্তিগত একটি কাজের কারণে পরদিন আটকে যাই, তাই যাওয়া হয় না। এভাবে প্রায় আরো 4 দিন পর শাশুড়ি আমার ফোন রিসিভ করেন। তিনি ফোন ধরেই সোজা বলে দেন, তোমার ছেলে বাড়িতে ফিরতে চায় না, আর আমার ছেলেও তোমার সাথে থাকতে চায় না, তাই ওরা আর ফিরবে না। এটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি সম্পূর্ণ দিশেহারা হয়ে গিয়েছিলাম। আমি বললাম, ফিরতে চায় না মানে? আমার ছেলেকে আপনারা কি করেছেন? 7 দিনে এমন কি করলেন আপনারা যাতে ও আমাকে ভুলে গেল? এটা সম্ভব নয়। আপনি এখনই ওর সাথে আমাকে ভিডিও কলে কথা বলান। আমার শাশুড়ি কোনোভাবেই আমার ছেলের সাথে আমাকে কথা বলতে দিতে চাচ্ছিল না। তিনি বারবার বলছিলেন আমার ছেলে নাকি আমার সাথে কথা বলবে না। একটা সময় আমি অনেক জোরাজুরি করার পর সে আমার স্বামীকে ফোনটা দেয়। সেও আমার উপর চরম ক্ষিপ্ত। সে দূর থেকে আমার ছেলের দিকে ক্যামেরা ধরে এবং ছেলেকে চোখ রাঙাতে থাকে। স্পষ্ট আমি বুঝতে পারছিলাম আমার ছেলেকে ওরা ধমক দিয়ে চোখ রাঙিয়ে আমার সাথে কথা বলতে মানা করছে। আমি ছেলেকে বললাম, বাবা তুমি মায়ের কাছে আসবে না? এই কয়দিনে মাকে ভুলে গেলা? বাবা বাবা তোমাকে মেরেছে। আমার কথা শুনে আমার ছেলের চোখ মুখে এক ভয় লক্ষ্য করছিলাম আমি। সে আমাকে দেখে শুধু কেঁদেই যাচ্ছিল। এরপর আমার স্বামী আমাকে ধমক দিয়ে ফোনটা কেটে দেয়। একজন মায়ের জন্য বিষয়টা কতটা নির্মম, কতটা কষ্টের সেটা কেউ বুঝবে না। আমি যেন চারিদিক অন্ধকার দেখতে লাগলাম। আমার জীবনের সবকিছুই যেন দিশেহারা, শেষ হয়ে যাচ্ছিল। আমি ওই দিনের পর আমার শ্বশুরকে অনেকবার ফোন করেছি, কিন্তু কেউ আমার ফোন ধরে না। আমার শাশুড়ি বাড়িতে যাওয়ারও কোনো উপায় ছিল না, কারণ আমাকে আগেই হুমকি দিয়ে রেখেছিল সেখানে গেলে আমার ছেলেকে কোনো একটা ক্ষতি হবে। একটা সময় উপায় না পেয়ে আমি আইনের আশ্রয় নেওয়ার কথা ভাবি, কিন্তু আমাদের মতো নিম্নবিত্ত মানুষদের জন্য আইন জিনিসটা কতটা জঘন্য তা শুধু আমরাই জানি। আমি পুলিশের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলি, কিন্তু তারা জিডি করতে বারবার আমাকে বাধা দেয়। একটা সময় তারা আমার জিডি গ্রহণ করতে চায়, কিন্তু সাথে আমাকে কুপ্রস্তাব দেয়। মানুষ এতটা জঘন্য প্রকৃতির হতে পারে তা সেখানে না গেলে কখনো জানতে পারতাম না। আমি তাদের হাতে পায়ে ধরি, কিন্তু শেষ পর্যন্ত তারা আমার জিডি গ্রহণ করে না। আমি এক প্রকার অসহায় হয়ে পড়ি। কিছুদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যম আমার একজন সাংবাদিকের সাথে পরিচয় হয়। তাকে আমি একটি গ্রুপে নারীদের প্রতি সহিংসতা নিয়ে একটি আর্টিকেল পোস্ট করতে দেখি। মূলত সেখানে আমি তাকে মেসেজ করি ও সাহায্যের আবেদন করি। তিনি আমার সব ঘটনা শুনে আমাকে ওই পুলিশ স্টেশনে যাওয়ার জন্য বলেন। আমি পরের দিন সেখানে যাই এবং দেখি তিনিও সেখানে উপস্থিত আছেন। তিনি আমাকে নিয়ে থানায় ঢুকতেই সবাই তাকে সালাম দিতে শুরু করে। বুঝলাম তিনি একজন বড় মাপের সাংবাদিক। তিনি প্রথমেই পুলিশ সুপারের খোঁজ করেন, যিনি আমার সাথে খারাপ ব্যবহার করেছিলেন। তিনি না থাকায় সবাইকে অনেক হুমকি ধামকি দিয়ে আমার অভিযোগটি তিনি ফাইল করান এবং বলেন, বোন ধরে নাও তোমার কাজ হয়ে গেছে, কালকের মধ্যেই তোমার শ্বশুর বাড়িতে একটা নোটিশ যাবে এবং পুলিশ তদন্ত করবে। চিন্তার কিছু নেই, তোমার ছেলেকে তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ। এটা শুনে আমি অনেকটা আশ্বস্ত হই। পরের দিন বিকেল বেলা আমার কাছে একটা কল আসে। আমার শাশুড়ি আমাকে ফোন করে সরাসরি থ্রেট করে দিলেন, কাজটা নাকি আমি ভালো করিনি, আমার ছেলেকে নাকি আমি আর কখনো ফেরত পাবো না। আমার শ্বশুর অনেক ধনী হওয়ায় পুলিশে তার অনেক পরিচিত লোক ছিল, তাই তিনি যে কারণেই হোক নিজের সম্মান রক্ষার্থে এবং আমাকে দমাতে চেয়েছিলেন। তিনি পুলিশের মাধ্যমে আমাকে বলেন যে আমি নাকি এখন থেকে ওখানে গিয়ে থাকতে পারি। এখন ওদের সাথে এক হয়ে আমাকে থাকতে হবে, তাহলে তারা আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেবে। কিন্তু আমি তো জানি তারা কেমন মানুষ, তাই আমি তাদের প্রস্তাব নাকচ করে দেই। তখন প্রায় 1.5 মাস চলছে। আমার ছেলে একদমই আমাকে দেখতে পারে না। একদিন হঠাৎ আমার মনে একটা সন্দেহ জাগে, আমার বাবার ওপর করা যে ব্ল্যাক ম্যাজিক করেছিল আমার ছেলের ওপরও সেরকম কিছু করেনি তো? এটা ভেবেই আমার বুকটা কেঁপে উঠল। আমি অনেক আত্মীয়ের কাছ থেকে কবিরাজ বা হুজুরের খোঁজ করতে থাকি। একটা সময় আমার মা আমাকে বলেন আমার নাকি একজন ফুপু আছেন, তিনি মূলত কবিরাজি করেন। আমি এটা শুনেই ফুপুর নাম্বার জোগাড় করে ফোন দেই। একে একে সবকিছু খুলে বলি ফুপুকে। তিনি বলেন, আমি তো অনেকদিন যাবৎ কবিরাজি ছেড়ে দিয়েছি, তবে একজন গুরু আছেন, আমি তাকে বলবো, 3 দিন পর তোকে সবকিছু জানাবো, কিন্তু এর জন্য 501 টাকা হাদিয়া লাগবে। তুই এই টাকা আমাকে পাঠা, আমি 3 দিন পর তোকে ফোন দেব। কিন্তু আমার গুরু যদি তোর ছেলেকে ফিরিয়ে আনতে না পারে, তাহলে ধরে নিবি তোর ছেলেকে কেউ ফিরিয়ে আনতে পারবে না। যা হোক, অনেক আশায় 3 দিন কাটানোর পর ফুপু আমাকে ফোন করেন।
ফুপুর গলাটা কেমন যেন অস্থির অস্থির মনে হচ্ছিল। আমি জিজ্ঞেস করতেই ফুপু বললেন, তোর শাশুড়ি হচ্ছে যত নষ্টের মূল। সে তোর ছেলেকে কালো জাদু করেছে। তোর বাড়ি থেকে নিয়ে যাওয়ার পর তোর ছেলেকে কুফরি কালাম পড়া পানি খাওয়িয়েছে। আর 7 দিনের দিন সে 3টা তাবিজ তৈরি করে। একটা সে নদীতে ফেলে দিয়েছে যেন কেউ খুঁজে না পায়, একটা ওদের ওয়াশরুমে রয়েছে, আর একটা তোর শাশুড়ির হাতে বাঁধা। এই অবস্থায় তোর ছেলেকে নিয়ে আসা সম্ভব না, কিন্তু 3 মাস পর ওই কালো জাদুর শক্তি কমতে থাকবে। তাই 3 মাসের বেলায় আমরা একটা চেষ্টা করে দেখতে পারি। আর এখন থেকে আমি একটা চেষ্টা শুরু করছি। 3 মাস পর আমার গুরুকে নিয়ে আমি সেটাকে কাজে লাগাবো। এটা বলে ফুপু ফোন রেখে দেন। আমিও সেই 3 মাস পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকি। আইনি প্রক্রিয়া চলমান। আমি পুলিশের কাছে আবেদন করি যেন আমার ছেলে কয়েকদিনের জন্য আমার কাছে আনার ব্যবস্থা করে দেয়। তারা আমার শ্বশুর বাড়ির লোকের সাথে কথা বলে আমাকে একটা তারিখে থানায় আসতে বলে, কিন্তু ওই তারিখে থানায় আমি উপস্থিত থাকলেও অন্য কেউ আসে না। তাই আমি আবারও সেই সাংবাদিক ভাইয়ের সাথে যোগাযোগ করি ও তাকে সবটা বলি। তিনি কালো জাদুর বিষয়টি বিশ্বাস করতে চাচ্ছিলেন না, কিন্তু আমাকে সাহায্য করতে ঠিকই রাজি হন। তিনি থানায় গিয়ে সবার সাথে কথা বলে একটি তারিখ নির্ধারণ করেন এবং সত্যিই ওই তারিখে আমার শ্বশুর শাশুড়ি বাড়ির সব মানুষ সে থানায় উপস্থিত হয়। ওই দিন প্রায় 2 মাস পর আমি আমার ছেলেকে সামনে থেকে দেখি, কিন্তু সে কেমন যেন আমার থেকে দূরে দূরে থাকছে। আমি কাছে গেলেই সজোরে চিৎকার করে কাঁদতে শুরু করে। ওর হাব ভাব দেখে সাংবাদিক ভাই বিশ্বাস করতে বাধ্য হয়েছিলেন যে কোনো একটা গন্ডগোল অবশ্যই আছে, কিন্তু আইন তো এটা মানতে রাজি না। আমার ছেলে আমার কাছে আসতে চাইছে না। আমার শ্বশুর বাড়ির মানুষের সাথে সে হাসি ঠাট্টা করছে, কিন্তু আমি কাছে গেলেই কাঁদছে। এভাবে তো পুলিশ আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেবে না। ঠিক এমনটাই হলো। পেলাম না আমি আমার ছেলেকে। থানা থেকে বেরিয়ে আসার পর আমার শাশুড়ি আমার কাছে প্রচন্ড রাগান্বিত অবস্থায় এসে বলল, তুই যত চেষ্টাই করিস ওই তাবিজ খুঁজে পাবি না। আমি এটা শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম। আমি যে কবিরাজের কাছে গিয়েছি এবং নদীতে ফেলে দেওয়া সেই তাবিজ খুঁজছি সেটা কোনোভাবেই তার জানার কথা নয়। তাহলে তিনি এটা কিভাবে বললেন? আমার শাশুড়ির কথাটা আমার পাশ থেকে সেই সাংবাদিক ভাইও শুনতে পেয়েছিলেন, আর তখন তিনি বিশ্বাস করেছেন আমার ছেলের ওপরে জাদুটোনা করা হয়েছে। যা হোক, এরপর আমি সেই ফুপুর ওপর ভরসা করে অপেক্ষা করতে লাগলাম। কিন্তু কয়েকদিন পরে একটা দুঃসংবাদ পাই। আমার সেই ফুপু নাকি খুব রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। একজন সুস্থ মানুষ কিভাবে আমাদের ছেড়ে চলে গেলেন তা একদমই মাথায় আসছিল না। মৃত্যুটা নাকি কিভাবে হয়েছে তা আমি প্রকাশ করতে চাই না, তবে এটুকু বলতে পারি অনেক যন্ত্রণা দিয়ে তাকে কেউ মেরে ফেলেছে। এর সাথে সাথে আমার আশাটাও কেমন যেন শেষ হতে শুরু করলো। আমার ছেলেকে ফিরিয়ে আনার জন্য এই ফুপু তো একমাত্র রাস্তা ছিল। এরকম 2020-এর রোজার মাসটার রোজার ঈদটাও পার হয়ে যায়, কিন্তু আমি আমার ছেলেকে দেখতে পাই না। এবার আমি আমার গ্রামে গিয়ে সেখানকার মোড়ল এবং আমার চাচাদের সাথে কথা বলি, তাদেরকে সম্পূর্ণ বিষয়টা বলি। তারা আমাকে আশ্বাস দেয় এবং একটি বৈঠক ডেকে ব্যাপারটা সুরাহা করবেন বলে জানান। পরের দিন আমার চাচা আমাকে ফোন করে বলেন, তোমার শ্বশুর বাড়ির মানুষের সাথে আমার কথা হয়েছে। আজ রাত 12:30 পর ইটের ভাটায় তোমাকে এবং তোমার মাকে ডেকেছেন, ওইখানেই কথা হবে। আমি সাংবাদিক ভাইকে এই ব্যাপারটা জানাতে ভুলে যাই এবং মাকে নিয়ে 12টার পরেই ওখানে চলে যাই। গিয়ে দেখে ওনারা সবাই অপেক্ষা করছেন এবং আমার ছেলেও আছে, কিন্তু সে আমাকে দেখলেই কেমন যেন ভয়ে কুঁচকে যাচ্ছে এবং চোখে পানি চলে আসছে। কিছুক্ষণ পর গ্রামের আরো কয়েকজন গণ্যমান্য ব্যক্তিরা আসলেন, আলোচনা শুরু হয়। সেখানে আমি আমার সব অভিযোগ জানানোর পর আমার শাশুড়ি বলেন, আমরা তো তোমাকে ফিরিয়ে দিতে চাই, তুমি আমাদের সাথে 3 মাস থাকবে, তারপর তোমার জন্য একটা আলাদা বাড়ি বানিয়ে দেব, সেখানে তুমি তোমার ছেলে আর স্বামীকে নিয়ে আলাদা থেকো, কোনো সমস্যা নেই। আমি ভেবে কুল পেলাম না, যারা আমাকে প্রায় মেরেই ফেলেছে তারা আবার আমাকে আলাদা করে বাড়ি বানিয়ে দেবে। কিন্তু এখানে একটা খটকা আছে, আবারও সেই 3 মাস। কি এই 3 মাস? আমার সেই কবিরাজ ফুপু তো বারবার 3 মাসের কথা বলেছিলেন। কি হবে এই 3 মাস তাদের সাথে থাকলে? তারা কি কোনো নতুন ফোন দিয়ে আসছে? এভাবে অনেক চিন্তা আমার মাথায় আসে, কিন্তু আমি তো একা। গ্রামের মোড়লরা আমার শ্বশুর বাড়ির লোকদের মিষ্টি কথায় ভুলে গিয়ে আমাকে সবকিছু মেনে নিতে বলেন, কিন্তু এটা সম্ভব নয়, কারণ আমি জানি ওনাদের সাথে থাকা মানে হচ্ছে আমার মৃত্যু। যা হোক, এটা বলে সবাই একে একে চলে যেতে থাকেন, কিন্তু আমার চাচা দেখলাম গভীরভাবে আমার ছেলের দিকে তাকিয়ে কি যেন দেখছেন। আলোচনা শেষে তিনি আমার ছেলের কাছে যাওয়ার সাথে সাথেই আমার ছেলে আবারও চিৎকার করে কাঁদতে শুরু করলো। এরপর
আর চাচা এগুলোর না। তিনি আমার কাছে এসে বললেন, মারে, তোকে তো ন্যায্য বিচার দিতে পারলাম না, আর যা দেখলাম তাতে করে তোর ছেলেকেও ফেরানো মুশকিল। ওরা তোর সাথে যেমনটা করেছিল তোর ছেলের সাথেও তেমনটাই করেছে। এই কথা শুনে আমি আপুকে থামিয়ে দিলাম। আমি কিছুটা কৌতূহল হয়ে জিজ্ঞেস করলাম, আপনার সাথে যেমনটা করেছিল আপনার ছেলের সাথেও তেমনটা করেছে মানে? এইবার সেই টুইস্টের পালা। আপু বলল, হ্যাঁ, আমার সাথে, আমার নিজের সাথেও ঠিক এমনি একটা ঘটনা ঘটেছে। ভেবেছিলাম বলবো না, কিন্তু এটা না বললে আপনি বুঝবেন না তারা আমার জীবন নিয়ে কিভাবে খেলা করেছে। এই ঘটনাটা 2014 সালের দিকে। আমি তখন 10ম শ্রেণীর ছাত্রী, পড়াশোনাতে ভালো ছিলাম। আমার বেস্ট ফ্রেন্ড ছিল আমার বর্তমান ননদ। আমরা অনেক দিন যাবৎ একসাথে লেখাপড়া করছি। দুইজনই দুজনকে পারিবারিক অবস্থান সম্পর্কে জানতাম, তবে কেউ কারো পরিবারের সদস্যদের চিনতাম না। যা হোক, 10ম শ্রেণীতে পড়া চলাকালীন আমার বাবা আমার অনুমতিতেই একজন বিদেশে চাকরিরত ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেন। শর্ত ছিল এসএসসি পরীক্ষার পর বিয়েটা হবে। এই ব্যাপারটা গ্রামের সবাই জানত। একদিন স্কুলে টিফিনের সময় আমার ননদ আমাকে বললেন, জানিস, একটা ছেলে তোকে দেখে খুবই পছন্দ করেছে, সে তোর সাথে একটু কথা বলতে চায়, তোর নাম্বারটা আমার কাছে চাইছে, দেব? আমার ব্যাপারে সবকিছু জানা সত্ত্বেও এরকম একটা কথা আমি তখন তার কাছ থেকে আশা করিনি। একটা সময় সে আমাকে বলে যে তোকে পছন্দ করেছে, সে আমার ভাইয়া, তোকে দেখে খুব ভালো লেগেছে, তাই তোর সাথে একটু কথা বলতে চাই, তুই নিজে কথা বলে তাকে মানা করে দিলে বেশি ভালো হয়। আমি বললে আমার উপর রাগ দেখাবে, জানি না কেন, তবে নিজের অজান্তেই আমি রাজি হয়ে গেলাম। এই একটা সময় আমাদের মাঝে ভালো কথাবার্তা হতে থাকে এবং সে একদিন আমার সাথে সামনাসামনি দেখা করতে চায়। তখনও আমি তাকে আমার বিয়ের ব্যাপারটা বলিনি, কিন্তু দেখা করার কথা উঠতেই আমার ব্যাপারটা আমি বলে দেই। দেখলাম সে একদম স্বাভাবিক ব্যবহার করছে। পরের দিন আমার ননদ আমাকে বলল যে গতকাল আমার মা তোকে বাজারে দেখেছে, মায়েরও তোকে খুব পছন্দ হয়েছে, না জানি কখন তোদের বাড়ি সম্বন্ধ নিয়ে যায়। আমি ওর কথাটা কিছুটা ইয়ার্কির মতো করে নিলাম, কিন্তু আশ্চর্যজনক ঘটনা ঘটল। ওই দিন নাকি রাস্তার মানুষদের আমার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করতে করতে এসেছেন তিনি। আমি এটা শুনে যেমন হতভম্ব হয়ে গেলাম, তেমনি বাবা মা কি ভাববেন এটা ভেবে আমার মনের ভেতর একটা ভয় কাজ করতে শুরু করলো। কিছুক্ষণ পরেই আমার শ্বশুর শাশুড়ি, ননদ এবং তাদেরকে ভেতরে বসতে বললেন। ভেতরে ঢোকার সাথে সাথে আমার শাশুড়ি এবং আরেকজন মহিলা সোজা আমার ঘরে ঢুকে যান। আমরা সবাই পুরো অবাক, একজন অচেনা মানুষ কিভাবে এরকম করতে পারেন। লজ্জার খাতিরে আমি বা মা কিছুই বলতে পারিনি। কিছুক্ষণ পর বাইরে এসে তিনি বললেন, বাড়িটা একটু ঘুরে দেখলাম আর কি। তিনি বলেন, রাস্তায় আপনার মেয়েকে দেখে আমার খুবই পছন্দ হয়েছে, পরে জানতে পারি সে আমার মেয়ের বান্ধবী, তাই আর দেরি না করে আমার ছেলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এলাম। জমি জমা বিষয় সম্পত্তির অনেক বড়াই করে সে কোনোভাবে আমার বাবাকে রাজি করানোর চেষ্টা করেন, কিন্তু বাবার এই বিয়েতে একদমই মত ছিল না। তিনি সম্পূর্ণ দায়িত্ব আমার উপরে দিয়ে দেন, আমার ইচ্ছা থাকলেই নাকি এই বিয়ে হবে। যা হোক, ওই দিনটা কোন রকমে কেটে গেল। কিন্তু ঠিক পরের দিন সকালবেলা আমি সারাটা দিন আমার স্বামীর ব্যাপারে চিন্তা করতে থাকি। আমি নিজেও নিজের প্রতি অবাক হয়ে যাচ্ছিলাম, কারণ আমি তখনো পর্যন্ত সামনে থেকে তাকে দেখিনি, তার কণ্ঠস্বরও শুনিনি। তাহলে এরকমটা কেন হচ্ছে? এভাবে দিনের পর দিন আমি তার প্রতি প্রবল আকর্ষণ অনুভব করতে থাকি, কিন্তু আমার মন মানছিল না যে আমি কেন এরকমটা করছি। বারবার মনে হচ্ছিল কেউ যেন জোর করে আমার মনের কথা আমাকে এটা করিয়ে নিচ্ছে। আর যখনই এই বিষয়টা নিয়ে ভাবি, তখনই আমার মাথার পেছনে প্রচন্ড ব্যথা হতে শুরু করে। এটা বারবার হয়। এভাবে আমার এসএসসি পরীক্ষাও খারাপ হয়ে যায়। আমার বর্তমান শ্বশুর শাশুড়ির বাড়ি থেকে কোনো কথাবার্তা না এগোনোতে বাবা সেই আগের ছেলের সাথেই আমার বিয়ে দেওয়ার কথা ভাবতে থাকে। কিন্তু আমি জানি না এই কথাটা কিভাবে আমার শাশুড়ি জানতে পারেন। তিনি একদিন রাতে আমাকে ফোন করেন এবং তার ছেলের সাথে পালিয়ে যেতে বলেন। তিনি আমাকে আশ্বস্ত করেন তিনি নাকি আমাদের পালাতে সাহায্য করবেন এবং পরবর্তীতে যা যা সমস্যা হবে সেটা তিনি মিটমাট করে নেবেন, এবং এটাও বলেন যে আমাকে নাকি এক কাপড়ে বাড়ি থেকে বেরোতে হবে, অর্থাৎ আমি রাতে যে কাপড়টি পরে ঘুমাবো সেই কাপড়টা পরেই আমাকে পালাতে হবে। আমি নিজের অজান্তেই সেই রাতে তার প্রস্তাবে রাজি হয়ে যাই। আমার মন কিছুতেই মানছিল না এরকম কোনো কাজ করতে এবং বাবা মাকে ধোঁকা দিতে, কিন্তু বারবার মনে হচ্ছিল কেউ আমাকে দিয়ে জোর করে এটা করাচ্ছে। পরের দিন বান্ধবীর বাড়িতে যাওয়ার নাম করে এক কাপড়ের ওপরে বোরকা পরে বাসা থেকে বেরিয়ে যাই।
আগের দিন রাতেই আমার শাশুড়ি একটা নির্দিষ্ট জায়গায় কথা বলে দিয়েছিলেন, তাই আমি সরাসরি সেখানেই চলে যাই। সেখানে গিয়ে দেখি আমার শাশুড়ির স্বামী এবং তার একজন বন্ধু আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে। সেখানেই প্রথমবারের মতো আমি আমার স্বামীকে দেখি। আমি আজও বলে বোঝাতে পারবো না সেই মুহূর্তটা কেমন ছিল। ওখানে যাওয়ার পর থেকেই আমার ভেতর একটা অস্বস্তি কাজ করছিল। আমার স্বামীকে তখন আমার একদমই পছন্দ হচ্ছিল না, খুব বিরক্ত বোধ করছিলাম। আমার এই অবস্থা দেখে আমার শাশুড়ি তার ব্যাগ থেকে কি যেন একটা বের করে ফু দিয়ে একরকম জোর করেই আমার মুখে গুজে দিলেন। আমি জানি না জিনিসটা কি ছিল, কিন্তু ওটা খাওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই আমার কাছে সবকিছু স্বাভাবিক মনে হতে লাগলো। ওরা তাড়াতাড়ি আমাকে গাড়িতে তুলে একটা জায়গায় নিয়ে যায় এবং কোনো রকমে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়। তারপর একটা পরিবারে কি কি সমস্যা হতে পারে, কত মানুষের কাছ থেকে কটাক্ষ শুনতে হয়, সেটা আর নাই বলি। যা হোক, একটা সময় আমার বাবা সবটা মেনে নেন এবং আমিও সংসার করতে শুরু করি। কিন্তু শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমি একদমই আমার স্বামীকে মেনে নিতে পারছিলাম না। যদিও কথাটা শুনতে খারাপ মনে হতে পারে, কিন্তু সত্যি বলতে আমি এমন কুৎসিত মানুষকে এর আগে কখনো দেখিনি। এমন মুহূর্তে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো এটা আমার শাশুড়ির কুকর্মের ফল। যা হোক, সামাজিক পরিস্থিতির কথা চিন্তা করে আমি পরিস্থিতিটা মেনে নেই। এভাবে 2 বছর কেটে যায়। তারপরেই নতুন ঘটনা ঘটতে শুরু করে। ওই যে প্রথমে বলেছিলাম, বিয়ের 2 বছর পর শ্বশুর বাড়ির সকলের কাছে আমি অপছন্দের পাত্র হতে শুরু করি। এবার আসি অপছন্দের পাত্রী হওয়ার কারণে। আমি কিছুটা ধর্মপ্রেমী হওয়ায় 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম। এই জন্য আমার শাশুড়ি তার প্রয়োজন মতো কালো জাদুর কাজগুলো আমাকে দিয়ে করাতে পারতেন না বিধায় মনে মনে একটা রাগ জমতে থাকে। এই কথাটা যদিও আমি পরে জানতে পারি। ও হ্যাঁ, আরেকটা কথা, যেদিন তিনি আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন, সেদিন আমার ঘরের আলমারির পেছনে এবং আমার বিছানার তোষকের নিচে 2টা তাবিজ রেখে গিয়েছিলেন। আর একে একে জিন চালানোর মাধ্যমে তিনি আমাকে বশে আনেন এবং তার ছেলের সাথে বিয়ে দেন। কিভাবে জানলাম সেটা একটু পরে বলছি। তিনি আমাকে শায়েস্তা করে নিজের প্রয়োজন মতো সব জায়গা ব্যবহারের জন্য আবারও আমার উপরে কালো জাদু করতেন। তিনি গুড়, চিনি, মিষ্টি এই ধরনের জিনিসগুলো কিছু একটা পরে ফু দিয়ে আমাকে একরকম জোরপূর্বক খাইয়ে দিতেন। বলতেন, দরগার হুজুরের দোয়া পড়ে দিয়েছে, ফু দিয়ে তোমাকে এগুলো খাওয়াতে বলেছেন, এতে নাকি সংসারে শান্তি আসবে। কিন্তু অবাক করা বিষয়, তিনি কখনোই সেই দোয়া বা সূরা আমাকে বলেননি। আমি যতবারই জানতে চেয়েছি তিনি বলেছেন, হুজুর শুধু আমাকে এই দোয়াগুলো পড়ে ফু দিয়ে দিতে বলছেন, আমি মরার আগে তোমাকে শিখিয়ে দেব। এটা বলে তিনি আমাকে থামিয়ে দিতেন। ওই জিনিসগুলো খাওয়ার কয়েকদিন পরেই আমি প্রচুর খিটখিটে হয়ে যেতে থাকি। প্রায় প্রতিদিন সন্ধ্যায় আমার মাথা ব্যথা শুরু হতো। বিয়ের আগে ঠিক যেমনটা হতো, কথায় কথায় আমি স্বামীর সাথে ঝগড়া করতে থাকি। এরকমটা অনেক দিন চলে। এরপর একদিন দেখতে পাই আমার শাশুড়ি চিনিতে ফু দিয়ে সেই পানিটা গুলিয়ে আমার কাছে নিয়ে আসছে। আমি কয়েকদিন ঠিক বুঝতে পারছিলাম যে আমি সবার সাথে একটু বেশি খারাপ ব্যবহার করছি, কিন্তু সেদিন আমি প্রচন্ড অসুস্থ ছিলাম। তাই কৌশলে শাশুড়ির হাত থেকে শরবতের গ্লাসটি নিয়ে আমি আমার রুমে চলে যাই আর সেই শরবতটা বেসিনে ফেলে দেই। বিশ্বাস করতে কষ্ট হলেও এরপরে 1 সপ্তাহ আমি একদম স্বাভাবিক ছিলাম। আর ঝগড়া করতে না দেখে আমার শাশুড়ির চোখে মুখে একটা অবাক হওয়ার ছাপ দেখতে পাচ্ছিলাম। এরপরে আমি বুঝতে পারি জাদুর মাধ্যমে স্বামীর সাথে বিচ্ছেদ করানোর চেষ্টা করছেন আমার শাশুড়ি। তাই দেরি না করে আমি আমার এক চাচাতো বোনের সাথে যোগাযোগ করি এবং হুজুরের খোঁজ পাই। আমি কয়েকদিন শাশুড়ির কথা মতো চলি এবং ইচ্ছা করে আমার স্বামীর সাথে ঝগড়ার অভিনয় করি, কারণ বাড়ির বাইরে যাওয়ার জন্য খুব দরকার হয়ে পড়েছিল সেটির। কোনোভাবে শাশুড়িকে খুশি করে আমি বাড়ি থেকে বেরিয়ে আমার চাচাতো বোনের সাথে সেই হুজুরের কাছে যাই। আমাকে দেখে সাথে সাথেই হুজুর 1 গ্লাস পানিতে কিছু একটা পরে ফু দিয়ে খেতে বলেন এবং মসজিদে এসে বসতে বলেন। পানিটা খেয়ে মনে হলো আমার উপর থেকে অনেক বড় ভারী কোনো পাথর যেন সরে গিয়েছে। খুব হালকা বোধ করছিলাম। এরপর তিনি চোখ বন্ধ করে মনে মনে কিছু একটা পড়ে আমার সমস্যাগুলো বলতে শুরু করলেন। আমি অবাক হয়ে তার কথাগুলো শুনতে থাকি। তিনি বললেন, তোমার বিয়েটা হয়েছে কালো জাদুর মাধ্যমে। যদিও বলাটা ঠিক হবে না, তবুও বলছি, তোমার শাশুড়ি এই সবকিছুই করেছেন। তোমার বিয়ের দিন পর্যন্ত তোমার ঘরের আলমারি ও তোষকের নিচে 2টো তাবিজ ছিল, যা তোমার শাশুড়ি সেখানে রেখে জিন চালান দিয়েছেন এবং তোমার বিয়ের পর তিনি সেগুলো সেখান থেকে সরিয়ে নিয়ে এসেছেন। তুমি কিছুটা ধর্মপ্রেমী হওয়ার কারণে জাদুর কোনো প্রভাব তোমার উপরে কাজ করছিল না, তাই তিনি এখন তোমাকে ওই বাড়ি থেকে তাড়াতে চান। প্রতি সপ্তাহেই তোমাকে কুফরি পড়া খাবার খাওয়ানো হয়, যাতে করে তুমি সকলের সাথে খারাপ ব্যবহার করো এবং নিজের বাড়ি ছেড়ে চলে যাও। এখন বলো, তুমি কি এত কিছুর পরেও সেখানে থাকতে চাও?
আমার অভিজ্ঞতা বলছে ভবিষ্যতে তোমাকে আরো ক্ষতির সম্মুখীন হতে হবে। আমি সবকিছু শুনে বললাম, বিয়েটা যখন কোনোভাবে হয়ে গিয়েছে, এখন সেটা ভেঙে দিলে আমার বাবা মার সম্মান খোয়াতে হবে, তাই আমি শত কষ্টেও মেনে নিতে রাজি আছি। এরপর অনেক তদবির প্রক্রিয়া ও 3 রাস্তার মোড়ে রাত 12টার পর গোসল করিয়ে আমাকে সুস্থ করা হয়। কিন্তু আমি যদি জানতে পারতাম এই সিদ্ধান্তের কারণে একদিন আমার বাবাকে হারাতে হবে, আমার ছেলেকে ওরা দূরে সরিয়ে নেবে, তাহলে হয়তো কখনোই রাজি হতাম না। যা হোক, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি সুস্থ হয়ে উঠি। মাত্র 3 দিনের মধ্যে আমার শ্বশুর বাড়িতে ফিরে যাবার পর আমার শাশুড়ি আমার দিকে খুশি মনে তাকিয়েছিলেন, কিন্তু হঠাৎ তিনি কিছু একটা লক্ষ্য করেন এবং তার চোখ মুখ লাল হতে শুরু করে। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন আমার ওপর থেকে তার জাদুর প্রভাব কেটে গিয়েছে। এরপরেও তিনি অনেকবার চেষ্টা করেছেন, কিন্তু সফল হননি। তাই এবার আমাকে ছেড়ে আমার স্বামীকে গোপনে সেই কুফরি পড়া জিনিসগুলো খাওয়াতে শুরু করেন। 1 মাস সবকিছু ঠিকঠাক থাকার পর হঠাৎই একদিন আগের মতো সেই অদ্ভুত আচরণগুলো আমি আমার স্বামীর মধ্যে লক্ষ্য করতে থাকি। একটা সময় সে আমার উপর হাত ওঠাতে শুরু করে, আর কদিন পরেই আমার বাবা আমাদের ব্যাপারটা সুরাহা করতে আসেন এবং শাশুড়ির আক্রোশের কারণে আমার বাবাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হয়। এ তো গেল বিয়ের পর থেকে আমার স্বামী, সংসার, সম্মান ও আমার বাবাকে হারানোর ঘটনা। এবার আসি আমার বর্তমান সময়ের কথায়। আমার ছেলেকে ওই দিন ইটের ভাটায় আলোচনার পর প্রায় 3 মাস যাবৎ দেখতে পাইনি। কদিন পর ওর জন্মদিনের জন্য মনটাকে ধরে রাখতে পারছিলাম না। শ্বশুর বাড়িতে যাওয়ারও কোনো উপায় নেই, কারণ আমি শ্বশুর বাড়িতে গেলে তারা আমাকে আটকে দেবে আর গ্রামের মানুষদেরকে বলবে আমাদের ঘরের বউ আমাদের কাছে ফিরে এসেছে এবং আর কোনো কেস কানুন চলবে না। সব ঠিক হয়ে গেছে, কিন্তু এরকম হলে আমি কখনোই আমার ছেলেকে ফিরে পাবো না। তাই ছেলেকে ফিরে পাওয়ার জন্য যে মামলাটি আমি করেছিলাম সেটা চলমান রাখা প্রয়োজন ছিল। আল্লাহর রহমতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি একজন কবিরাজের খোঁজ পাই। আমি কয়েকবার কথা বলার পর তার হাবভাব দেখে ভেবেছিলাম তিনি ভণ্ড ও খারাপ উদ্দেশ্য নিয়ে আমার সাথে কথা বলছেন। পরে বুঝতে পারি তিনি ভালো। তাকে সব সমস্যার কথা বলার পর তিনি আমাকে বলেন 21 দিনের মধ্যে আমার কাছে আমার ছেলেকে তিনি ফিরিয়ে দেবেন। এই 21 দিন তার কথার মতো কাজ করতে হবে আমাকে। আমি রাজি হয়ে যাই। এরপর সপ্তাহে 3 দিন তিনি ভিডিও কলে আমাকে কিছু সূরা পড়ে ফু দিতেন। একটানা 20 মিনিট যাবৎ তিনি এটা করতেন। তখনও কয়েকবার আমার মনে সন্দেহ জেগেছে তার মনে খারাপ কোনো উদ্দেশ্য আছে কিনা। এভাবে 13 দিনের মাথায় আমি তাকে বলি, আগামী পরশু আমার ছেলের জন্মদিন, অনেক দিন আমি তাকে দেখি না, আপনি দয়া করে একটা ব্যবস্থা করে দিন। তিনি আমার সব সমস্যার কথা আগে থেকেই শুনেছেন। তিনি আমাকে বলেন কিছু চকলেট, একটা ডালিম ফুল বা একটা সাদা গোলাপ আনতে হবে। তিনি বললেন যে করেই হোক আগামীকাল সন্ধ্যার মধ্যেই তোমাকে এই দুটো ফুলের যে কোনো একটি ফুল জোগাড় করতে হবে, আর ফুল জোগাড় হয়ে গেলে বাড়ি ফিরে আমাকে ফোন করবে। যা হোক, ছেলের কাছে পাওয়ার জন্য এইটুকু কাজ কিছুই না। আমি সকালবেলা আমার সব কাজ শেষ করে বাজারে চলে যাই। সেখানে গিয়ে আমার ছেলের জন্য 1 সেট জামা, প্যান্ট আর কিছু চকলেট কিনি। তারপরেই আমি ফুলের দোকানে যাই ডালিম আর সাদা গোলাপের খোঁজে। দুপুর থেকে সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত খুঁজেও সে দুটো ফুল পাইনি। পরে একজন দোকানদার বললেন ডালিম ফুল সবসময় পাওয়া যায় না, যারা কবিরাজি করেন তারা একদিন আগে এসে অর্ডার দিয়ে যান, আর সাদা গোলাপ পাওয়া যায়। আজ আপনার ভাগ্য খারাপ, সামনে একটা ছোট্ট দোকান আছে, পাওয়ার সম্ভাবনা নেই, তবু একবার খোঁজ নিয়ে দেখতে পারেন। দোকানের কথা শুনে আমি সাথে সাথে ওখানে চলে যাই। আল্লাহর কি অশেষ রহমত, সেখানে ফুল পাওয়ার কথা না, সেখানেই সাদা গোলাপটি পেয়ে যাই। মাগরিবের আজান দিতে তখন প্রায় 10-12 মিনিট বাকি। তাই কোন রকমে রিকশায় করে বাড়ি ফিরে সেই কবিরাজকে ফোন দেই। প্রথমে কয়েকবার আমার ফোন সে ধরে না। প্রায় আধা ঘন্টা পর সে আমাকে কল ব্যাক করে এবং অজু করে এসে সব জিনিসপত্রগুলো নিয়ে মোবাইলের সামনে রাখতে বলে। দেখলাম তিনি কি যেন পড়ে সূরা পড়ে সবগুলো জিনিসে ফু দিয়ে দিচ্ছেন। সবশেষে তিনি আমাকে সাদা গোলাপটা হাতে নিয়ে মোবাইলের সামনে ধরতে বললেন এবং আবারও ফু দিয়ে দিলেন। এবার তিনি বললেন, এখন তোমাকে আর কেউ আটকাবে না, তুমি নিশ্চিন্তে তোমার শ্বশুর বাড়িতে যেতে পারো, কিন্তু রাত 12টার পূর্বেই সেই বাড়ি থেকে তোমাকে যে করেই হোক বেরিয়ে আসতে হবে, অন্যথায় তোমাকে ওরা আটকে দেবে। তোমার ছেলে যখনই তোমাকে দেখে কাঁদবে তুমি এই চকলেটগুলো ওর মুখে দিও, তাহলেই ওর কান্না থেমে যাবে। ওর কান্না থামলেও এমনিতে তোমার কাছে আসতে চাইবে না, তাই সুযোগ বুঝে এই গোলাপটা ওর নাকের কাছে ধরবে। ইনশাল্লাহ আজ রাত 12টার আগ মুহূর্তে পর্যন্ত তোমার ছেলে তোমার কাছে থাকবে এবং তোমার কথা শুনবে। এই ছিল কবিরাজের কথা, কিন্তু তার ওপর আমার একটু সন্দেহ ছিল বিধায় আমি নিজের মতো একটা ব্যবস্থা করে নিই। এবার আমি কোনো ভুল করিনি। আমি খবর পেয়েছিলাম পুলিশ আমার শ্বশুর বাড়ির লোকদের সাথে মিলে ওই বাড়িতে আটকানোর প্ল্যান বানিয়েছে। তাই আমি সেই সাংবাদিক ভাইয়ের সাথে আবারও যোগাযোগ করি এবং তাকে আগে থেকেই সবটা জানিয়ে রাখি, যেন পরবর্তীতে পুলিশ আমাকে দোষারোপ করতে না পারে।
পরের দিন সকালে আমি আমার দুঃসম্পর্কের মামার সাথে আমার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রওনা দিই। একই এলাকার মানুষ হওয়ার কারণে আমার সেই মামার সাথে শ্বশুর বাড়ির লোকদের এক প্রকার খাতির ছিল। আমরা যখন বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি তখন মামা আমাকে বললেন, সাবধানে যাস, ওরা চাইলে তোকে আটকে দিতে পারে। আমি তখনই বুঝে গিয়েছিলাম মামা আগে থেকে ওদের ব্যাপারটা জানতো, তাই আমিও মামাকে সাংবাদিক ভাইয়ের ব্যাপারটা জানিয়ে দেই, যেন তারাও একটু ভয় থাকে। সাংবাদিকের কথা শুনে মামা চুপ হয়ে গেলেন এবং আমাকে আমার শ্বশুর বাড়ি পৌঁছে দিয়ে চলে গেলেন। আমি বাড়ির ভেতরে পা রাখার সাথে সাথে সজোরে চিৎকার করে আমার ছেলে কান্না করতে শুরু করলো। একবার ভেবে দেখুন, ওরা এমন একটা অবস্থা করে রেখেছে যে আমি বাড়ির আঙিনায় পা রেখেছি তাতেই বুঝে গেছে আমি বাড়িতে এসেছি। আমি ভেতরে গিয়ে দেখলাম ছেলে আমার শ্বশুরের কোলে বসে অস্থির হয়ে কান্না শুরু করেছে। আমি ওর সাথে যাব না, ও আমাকে নিয়ে যেতে এসেছে, আমি যাব না, কোনোভাবেই থামানো যাচ্ছে না। আর অবাক করা বিষয় হলো, কেউ তাকে আটকায়নি ওই দিন। আমি অনেকভাবে ছেলেকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে আমার কথা শুনতে রাজি না। তারপর আমি ব্যাগ থেকে ওর জন্য চকলেট, জামা কাপড় বের করি এবং ওর চকলেট জোর করে ওর মুখে ঢুকিয়ে দেই। কয়েক সেকেন্ডের মধ্যে ওর কান্না থেমে যায়, একদম চুপ হয়ে যায়। দেখলাম একে একে ওর নিজেই সব চকলেটগুলো নিয়ে খাওয়া শুরু করলো। তখনও আমার কাছে আসছিল না, কিন্তু একটু একটু কথা বলছিল। এটা দেখে আমার শ্বশুর শাশুড়ি মাথায় যেন বাজ পড়েছে। দুজনের দিকে তাকাচ্ছে আর বলছে, এটা কিভাবে সম্ভব? চকলেটের সাথে কিছু মেশানো ছিল বোধহয়। যা হোক, কিছুক্ষণ পর ও স্বাভাবিক হয়ে আমার সাথে কথা বলতে শুরু করলো, নিজেই নতুন জামাটা পরে নিল। তখন আসলে সেই কবিরাজের ওপর বিশ্বাসটা একটু বাড়লো। আমাদের ওখানে নতুন একটা ফার্ম তৈরি হয়েছিল, তাই বাড়িতে কোনোভাবে বুঝিয়ে আমার ছেলেকে ওখানে নিয়ে যেতে চাই, কিন্তু ওরা কেউ একা ছাড়তে রাজি হচ্ছিল না। তাই আমার শ্বশুর আমার ছেলেকে কোলে নিয়ে আমার সাথে যেতে চাইলেন। আমার মাথায় তখন শুধু একটা কথাই চলছিল, ওকে কিভাবে ওই গোলাপ ফুলটা শুঁকতে দেব। আমি কোনোভাবে ওকে আমার শ্বশুরের কোল থেকে নামিয়ে হেঁটে হেঁটে নিয়ে যেতে থাকি। আল্লাহর কি কাজ, এই সময় গ্রামের এক পরিচিত সাথে দেখা হয়ে যায়। তিনি আমার শ্বশুরের সাথে কথা বলতে শুরু করেন, আর এই সুযোগে আড়ালে আমি গোলাপটা নিয়ে আমার ছেলের নাকের সামনে ধরি। কয়েক মুহূর্তের মধ্যে দেখলাম আমার ছেলে পুরো বদলে গেল। আমার কোলে আসছে, হেসে হেসে আমার সাথে কথা বলছে, আবার আমার সাথে খেলছে, আমাকে মা বলে ডাকছে। এটা যে কত আনন্দের ছিল আমি বলে বোঝাতে পারবো না। এতদিন পর ছেলে কাছে থেকেও যেন দূরে ছিল। কত মাস পর আমার ছেলেকে কোলে নিয়েছি, তার মুখ থেকে মা ডাক শুনছি, বলে বোঝাতে পারবো না সেই আনন্দ। এভাবে অনেক সময় পার হয়ে গেছে। আমি ওর জন্মদিনের একটা কেক বানিয়েছিলাম। সন্ধ্যার দিকে বাড়ির সবাই একসাথে সেই কেকটা কাটতে বসি। ও আমার শ্বশুর শাশুড়ি করে বসা ছিল। কেক কাটার আগে আমার শাশুড়ি ওকে ঘরের ভেতরে নিয়ে গিয়েছিল। ফিরে আসার পর আবারও ওর ভেতর একটা পরিবর্তন দেখতে পাচ্ছিলাম। ও আবারও কথা বলছিল ঠিকই, কিন্তু আবারও আমার কাছ থেকে দূরে দূরে থাকতে শুরু করলো। আমি ভেবেছিলাম আবারও গোলাপ ফুলটা ওর নাকের কাছে ধরবো, কিন্তু সুযোগ পাইনি। আমার সেই মামা বিকেলবেলা আমাদের বাড়িতে এসেছিলেন। তিনি ফোনে জন্মদিনের কেক কাটার ভিডিও করছিলেন। অনুষ্ঠান শেষে 9টার ভেতর কোনোভাবে ওই বাড়ি থেকে বেরিয়ে যাই। বাড়ি ফেরার সময় আমি আমার মামার ফোন থেকে ভিডিওটা আমার ফোনে পার করে নিই। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে ফেসবুকে ঢুকি। তখন একটা গ্রুপে অনলাইনে চিকিৎসা দেন এমন একজন কবিরাজের বিরুদ্ধে একটা পোস্ট দেখতে পাই। আমি সেখানে একটা কমেন্ট করি। সেই কমেন্ট আবার আমাকে যিনি সাহায্য করেছিলেন সেই কবিরাজ দেখতে পান এবং আমাকে ফোন দেন। তিনি আমাকে ঝাড়ফুঁক করবেন জন্য তাড়াতাড়ি প্রস্তুতি নিতে বলেন। কিন্তু সত্যি বলতে সারাদিন দৌড়ঝাঁপ ও জার্নি করার জন্য প্রচুর ক্লান্ত ছিলাম। আমার পক্ষে 20 মিনিট ক্যামেরার সামনে বসে থাকা ওই দিন সম্ভব ছিল না। তাই কবিরাজকে বিষয়টা বলি, কিন্তু তিনি ভাবেন আমি হয়তো অনলাইন চিকিৎসা দেওয়া কবিরাজের ব্যাপারে নেগেটিভ পোস্ট দেখে অবিশ্বাস করছি। তিনি আমাকে কয়েকবার রিকোয়েস্ট করে ঝাড়ফুঁক করানোর জন্য, কারণ 21 দিনের মধ্যে নিয়ম বাধা ছিল, তাই মাঝখানে বাদ গেলে একটু সমস্যা হতে পারে। কিন্তু আমি তাকে একদিন পরে কাজটি করতে বলি এবং তিনি আমার ছেলের সাথে দেখা করানোর জন্য এতটা সাহায্য করেছেন, তার জন্য ধন্যবাদ জানাই। তিনি বলেন, ঠিক আছে, আগামীকাল না, আমরা পরশুদিন আবার কাজটা করব। এটা শুনে আমি রাজি হয়ে যাই। ওই দিন অনেকটা আনন্দেই ছিলাম, কিন্তু আমার ছেলেকে রেখে আসার কষ্টটাও ভেতরে বারবার নাড়া দিচ্ছিল। তাই আমি মামার করা সেই ভিডিওটা দেখতে থাকি। সবকিছু ভালোই যাচ্ছিল, কিন্তু একটা বিষয় খুবই মনে লাগলো। আমি দেখতে লাগলাম আমার ছেলে কেক কাটার পর তার দাদি অর্থাৎ আমার শাশুড়ি তাকে কেকটা খাইয়ে দিলেন, আর সেটা খেয়ে আমার ছেলে ছোট একটা টুকরো নিয়ে তাকে খাইয়ে দিল। উনি কেকটা মুখে নিলেন ঠিকই, কিন্তু পরে আমার ছেলের পিঠের পেছনে মুখটা লুকিয়ে কেকটা ফেলে দিলেন। কতটা জঘন্য হতে পারে একজন মানুষ। তিনি হয়তো ভেবেছিলেন আমি কেকে কিছুটা মিশিয়ে এনেছি, যা খেলে জাদু আর কাজ করবে না। যা হোক, রাতটা কোনো মতে কাটিয়ে দিলাম।
একদিন পর কাজ শেষে বাড়ি ফিরে কবিরাজকে ফোন করি, কিন্তু তিনি আমার ফোন ধরছিলেন না। অনেকবার চেষ্টা করেছি, 2-3 দিন চেষ্টা করার পরও ওনাকে আর ফোনে পেলাম না। তখন বুঝে গেলাম তিনি ভেবেছেন আমি তাকে অবিশ্বাস করেছি, তাই তিনি আর আমার কাজ করে দেবেন না। বারবার তীরে এসে তরি ডুবে যাচ্ছে, ভাগ্য সহায় হয়নি। যাই হোক, এভাবে দিন পার হতে থাকে। কেউ আমাকে সাহায্য করেনি, পুলিশও আমাকে সাহায্য করেনি। অনলাইনে অনেক হুজুরের সাথে যোগাযোগ করেছি, কিন্তু প্রতারিত হতে হয়েছে। আমার জীবনে যেন সব শেষ হয়ে যাচ্ছিল। কদিন পরে আমার বাড়িতে একটা নোটিশ আসে, চুরির অভিযোগের নোটিশ। আমার শ্বশুর বাড়ি থেকে নাকি আমার বিরুদ্ধে চুরির অভিযোগ করা হয়েছে। আমি নাকি আমার ছেলের জন্মদিনের দিন তাদের বাড়িতে গিয়ে চুরি করে পালিয়েছি। আমি আমার পাশের ফ্ল্যাটের ভাবিকে বিষয়টা জানাই এবং তাদের পরিচিত একজন উকিলের সাথে যোগাযোগ করি। উকিল আমার কাছ থেকে সব শুনে বলেন, এটা তো মিথ্যা অভিযোগ, ওরা আপনার ছেলের জন্মদিনের তারিখ লিখতে ভুল করেছে, এইটাই সুযোগ, আপনি ওদের বিরুদ্ধে মামলা করে দিন। আমি তার কথা অনুযায়ী সব কাজ করি এবং সেখানে আবার ছেলেকে ফিরে পাবার আবেদন জানাই। আজ সেই অভিযোগের ভিত্তিতে আমরা ডিভোর্সের পর্যায়ে। কোর্টে জজ সাহেব প্রথম কদিন আমার ছেলের আচরণ দেখে আমাকে আসলে দোষী ভেবেছিলেন, কিন্তু আমি আমার উকিলের মাধ্যমে অনেক কাকুতি মিনতি করে জজ সাহেবের সাথে যোগাযোগ করি। আমি তাকে সবকিছু বিস্তারিতভাবে জানাই এবং প্রমাণস্বরূপ বলি আমি পরের তারিখে সবার শেষে কোর্টে প্রবেশ করব। আপনি আমার ছেলের দিকে লক্ষ্য রাখবেন, ও যখনই চিৎকার করে কেঁদে উঠবে আপনি বুঝে নেবেন আমি কোর্টের ভেতরে প্রবেশ করেছি। তিনি আমার কথা বিশ্বাস করেননি, কিন্তু আমি যা বলেছিলাম কোর্টে পরের তারিখে ঠিক সেগুলোই ঘটে। আমার ছেলে হঠাৎই কাঁদতে শুরু করে আর তার একটু পরেই নাকি আমি প্রবেশ করি। আর এই বিষয়টা নাকি কোর্টের সবাই লক্ষ্য করেছে। অনেকে বুঝতেও পেরেছে যে এটা অস্বাভাবিক কিছুর প্রভাব। এই প্রমাণটা দেওয়ার পর কেসটা আমার দিকে ঘুরে যায়। আমি প্রায় জিতে যাচ্ছিলাম, কিন্তু এর মধ্যেই ঘটে বিপত্তি। আমি হঠাৎই অসুস্থ হয়ে যাই। আমার মা আমাকে হাসপাতালে নিয়ে গেলেও আজ পর্যন্ত কোনো রোগ ধরা পড়েনি। ডাক্তার বলছিলেন আমার শরীর নাকি সম্পূর্ণ সুস্থ, কিন্তু আমি বিছানা থেকে উঠে বসতে পারছিলাম না। এরকম অবস্থায় হঠাৎ আমার বাবার কথা মনে পড়ে। বাবারও তো ঠিক এমনই হয়েছিল। আমার আর বুঝতে বাকি রইল না এটা আমার শাশুড়ির কাজ। কোর্টে কেস হেরে যাবার ভয়ে তিনি কিছু একটা করছেন। মাও বিষয়টা বুঝতে পেরেছিলেন, তাই দেরি না করে পাশের মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসেন। তিনি আমাকে দেখেই বলে দেন, আপনার মেয়ের ওপর তো আসর করা হয়েছে, জিন চালান দেওয়া হয়েছে বাড়িতে, চিনির কৌটা এখনই ফেলে দিন, ওখানে কুফরি করা চিনি মেশানো হয়েছে, আর রাতেই 3 রাস্তার মোড়ে আপনার মেয়েকে গোসল দেওয়াতে হবে। এরপর ইমাম সাহেবের কথা মতো সব কাজ করা হয় এবং আমি আস্তে আস্তে সুস্থ হতে থাকি। 3 রাস্তার মোড়ে গোসলের পর আবারও মনে হলো আমার ওপর থেকে কি যেন একটা বিশাল পাথর সরে গেল। এরপর আমি অনেকটাই সুস্থ হয়ে যাই। তবুও এত ধকলের পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। গত মাসে আমার ডিভোর্সের তারিখ ছিল, কিন্তু লকডাউনের কারণে সম্ভব হয়নি। আমি জানি না আমার ছেলেকে কখনো ফিরে পাবো কিনা। আপনাদের সাথে ঘটনা শেয়ার করলাম। যদি পারেন আমার ছেলেকে ফিরিয়ে দেবার জন্য একবার চেষ্টা করবেন। সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আর আল্লাহর কাছে দোয়া করি আমার মতো কোনো মেয়ে, মা, বোন যেন এরকম নির্মমতার শিকার না হয়। রাসেল ভাইকে আমার সালাম জানাবেন। আমি ওনার অনেক বড় ভক্ত। আমি আর আমার স্বামী এক সময় একসাথে ভূত এফএম শুনতাম। কখনো ভাবিনি আমার জীবনে এমন কিছু ঘটবে যা আপনাদের সাথে শেয়ার করব। যা হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মূলত এটাই ছিল আপুর ঘটনা। তিনি আমাকে ঠিক যতটুকু বলার অনুমতি দিয়েছিলেন এবং যেভাবে আমাকে ঘটনাটি বলেছিলেন আমি সেভাবেই তার ঘটনাটি লেখার চেষ্টা করেছি। যদিও আরো অনেক কিছুই তিনি বলেছিলেন, কিন্তু আমি যতটা সম্ভব ঘটনাটা ছোট করার চেষ্টা করেছি। জানি ঘটনাটি শুনতে গিয়ে হয়তো অনেকেই বিরক্ত হয়েছেন, কারণ ঘটনাটা অনেক বড়। এর ভিতর অনেক কথা রয়েছে যেগুলো হয়তো না বললে আপনারা বুঝতে পারতেন না। একজন মেয়ের জীবন কতটা দুর্বিষহ করে তুলেছিলেন তার শাশুড়ি, শ্বশুর বাড়ির লোকেরা। এটাকে শুধু নারী নির্যাতন বলবো না, বলবো একজন মানুষের জীবন নিয়ে সম্পূর্ণ ছেলে খেলা করা। ব্ল্যাক ম্যাজিক একজনের জীবনের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে তা যারা ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছেন তারাই বুঝবেন। আর যারা ব্ল্যাক ম্যাজিক করেন তাদের ব্যাপারটা না হয় সৃষ্টিকর্তাই বুঝে নেবেন। আমাদের এখানে অনেক লিসেনার আছেন যাদের ব্ল্যাক ম্যাজিক যারা শিখতে চান। রাসেল ভাই আপনাদের কাজটি করতে অনেকবার মানা করেছেন, কিন্তু আমি চাই আপনারা ব্ল্যাক ম্যাজিক শিখুন যাদের একান্ত ইচ্ছা রয়েছে, কারণ ভয়ঙ্কর সব সাইড ইফেক্ট গুলো জানা সত্ত্বেও আপনি যদি এটা করতে চান তাহলে আমি আপনাকে বাধা দেব না। এতে করে আমাদেরই লাভ। যদিও দুঃখের সাথে বলতে হচ্ছে, তবুও বলবো এতে করে আমাদেরই লাভ। কারণ আপনারা ব্ল্যাক ম্যাজিক শেখার পর আপনাদের কৃতকর্মের উপর অনুতপ্ত হবেন, তখন আমাদের কথা মনে পড়বে। আর আপনি আপনার সাথে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করবেন। এতে করে লিসনাররাও পেয়ে যাবে
অসাধারণ কিছু ঘটনা। তাই আপনার যদি একান্ত ইচ্ছা থাকে তাহলে ব্ল্যাক ম্যাজিক শিখুন। আবারও আপনাদের সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। নাম মুস্তফা আলম রুমান। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। ধূমপান স্বাস্থ্যের জন্য হানিকর। ধূমপান মৃত্যু ঘটায়। কেন বললাম শীঘ্রই জানতে পারবেন শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন আর ভালোর দলে আছেন। দেখতে দেখতে ভূত.com এর সাথে আমার প্রায় 1.5 বছর পার হয়ে গেল। এই লম্বা পথ আপনাদের ভালোবাসা আর ভূত.com এর অমায়িক টিম ছাড়া একেবারে সম্ভব ছিল না। অসংখ্য ধন্যবাদ আমার ও আপনাদের প্রিয় রাসেল ভাই, ভূত.com টিম এবং আপনাদের। আজ আবারও নতুন একটি ঘটনা নিয়ে আমি সাবিত আলম হাজির হয়েছি আপনাদের মাঝে। আজ একটু অন্যভাবেই শুরু করছি, সরাসরি ঘটনা দিয়ে। ঘটনা শেষে আপনাদের জানাবো আজকের ঘটনাটি আমি কিভাবে আর কার কাছ থেকে পেয়েছি। তখন সন্ধ্যে 7টা ছুঁই। আমি আমার বন্ধু শহরে ফিরছিলাম সিএনজি করে। টাউন হল এসে আমরা নামলাম। সিএনজি চালক কামাল ভাই আমাদের সাথেই নামলেন। ওনার মুখে একটা গামছা জড়ানো। ওনার ভাড়া মিটিয়ে দিয়ে আমরা চায়ের দোকানে বসলাম। কামাল ভাই আমাদের সাথে বসলেন। আমার বন্ধু আমার জন্য আর কামাল ভাইয়ের জন্য চায়ের অর্ডার দিয়ে এসে বসে পড়ল আমাদের পাশে। আমি আমার পকেটে থাকা সিগারেটের প্যাকেট বের করে আমার বন্ধুকে একটা দিলাম আর নিজে একটা নিলাম। সিগারেটে আগুন দিয়ে আমরা দুজন মিলে সিগারেট খাচ্ছি। এমন সময়ে চা চলে এলো। চা এবং সিগারেট অর্ধেক হতেই আমার বন্ধু কামাল ভাইয়ের দিকে সিগারেটটা এগিয়ে দিতেই উনি ভয়ে আমার বন্ধুর হাতে একটা জোরে চড় দিয়ে সিগারেটটা ফেলে দেন। না না ভাই, আমাকে দেবেন না, এই জিনিস আমাকে দেবেন না। আমিও আমার বন্ধু অবাক হয়ে যাই কামাল ভাইয়ের এমন কাণ্ড দেখে। একটা সিগারেট সাধলাম আর এমন একটা আচরণ পেলাম। কামাল ভাইকে শান্ত করে পাশে বসলাম আমি। উনি আমাকে বললেন, ভাইজান, আসার পথে আপনাদের দুজনের আলাপ আমি শুনেছি, এই জন্যই আমিও এখানে এসে বসলাম আপনাদের সাথে চা খেতে। কিছু কথা ছিল, বলবো কি? আমি বললাম, হ্যাঁ ভাই বলেন। এরপর কামাল ভাই বলতে শুরু করলেন ওনার জীবনের এক আশ্চর্য ভয়ানক অধ্যায়, যা শোনার পর আমি কেন, যে কেউ সিগারেট খাবার আগে অন্তত একবার হলেও ভাববেন। কামাল ভাইয়ের ঘটনা আমি ওনার ভাষাতেই লিখছি। লেখায় অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই এবং সকল শ্রোতা বন্ধুদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। বলছেন কামাল ভাই, আমার নাম কামাল, ভাগ্যের ফেরে সিএনজি চালাই। এডুকেশনাল কোয়ালিফিকেশন অনার্স পাশ করেছি 2016 সালে। পরিবারের অবস্থা ছিল মধ্যবিত্ত। চাকরির চিন্তা তখন মাথায় ঘুরপাক খাচ্ছিল আমার। আমি ছাত্র মেধাবী ছিলাম, রেজাল্টও যথেষ্ট ভালো। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন। উনি মারা যান 2015 সালে। আব্বু মারা যাওয়ার আগে ওনার মাঝে আমি ও আমার পরিবার কিছু পরিবর্তন লক্ষ্য করি। আমার আব্বু রাতে ঘুমাতেন না, বারান্দায় গিয়ে একটু পরপর সিগারেট খেতেন। এমন রাত গেছে যে উনি 1 ঘন্টায় 10টারও বেশি সিগারেট খেয়েছেন। আম্মু আর আমরা ওনাকে অনেক বুঝিয়েছি, কিন্তু লাভ হয়নি। এরকম সিগারেটের নেশা যেন কারো কোনোদিন না থাকে। উনি যেন ক্ষুধার্ত জন্তুর মতো সিগারেট খেতেন। 1 মিনিট লাগতো না একটা সিগারেট শেষ করতে। আমিও খেতাম, কিন্তু এতটা না। বাবার আরো কিছু সমস্যার মাঝে নিজে নিজে কথা বলাটা একটা সমস্যা। উনি বারান্দায় বসে সিগারেট খেতে খেতে কার সাথে কথা বলতেন, গান বন্ধ করতেন, আবার মাঝে মাঝে সিগারেট শেয়ার করার জন্য ধরতেন। সে সময়ে ওনার মরণের টান উঠলে মসজিদ থেকে হুজুর আনা হয়। হুজুর বলেছিলেন আমার বাবার মৃত্যু নাকি স্বাভাবিক নয়, কিছু একটা আছে যা আমাদের পরিবারের ওপর মরণ ছায়া দিয়ে ঢেকে রাখছে। হুজুর আব্বুর কানে কালেমা পাঠ করালেন। আমার আব্বু আমার হাত ধরে মরণ যন্ত্রণা নিয়ে বললেন, কামাল, পরিবারটাকে বাঁচাস বাবা, আমি পারলাম না। চেষ্টা করেছিলাম, মায়ের আর বোনের খেয়াল রাখিস, ওরা তোদেরও ছাড়বে না, সাবধানে থাকিস, আল্লাহ হাফেজ। আমি আব্বুকে বারবার বহুবার সান্ত্বনা দিয়েছিলাম, কিন্তু ফজরের আজানের 5-10 মিনিট আগেই আমার বাবা ইন্তেকাল করেন। আব্বু মারা যাওয়ার পর আমি কিছু অস্বাভাবিক জিনিস লক্ষ্য করি। আমার আব্বুর চোখ বন্ধ করে দিলেও ওনার চোখ বারবার খুলে যাচ্ছিল। মারা যাবার কয়েক ঘন্টা পরেও শরীর আগুনের মতো গরম ছিল। মনে হচ্ছিল শরীরের ভেতর যেন আগুন জ্বলছে। ওনাকে গোসল করানোর সময় মাথায় হাত দিতেই ওনার চুল সব খসে পড়ে যায়। কপাল মুছতে গেলে ভ্রুগুলো একইভাবে খুলে যায়। আমার আব্বুর ঠোঁটের চামড়া ওনার মৃত্যুর মাত্র 2 ঘন্টার মাঝে খসে পড়তে শুরু করে।
এসব দেখে আমরা রীতিমতো ভয় পেয়ে যাই। হুজুর বলেন খুব জলদি দাফন করতে হবে লাশ। এদিকে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আর শুভাকাঙ্ক্ষী তেমন কেউ তখন এসে পৌঁছায়নি, কিন্তু লাশের এরকম অবস্থা দেখে আমরা সিদ্ধান্ত নেই লাশ দাফনের। এদিকে মাত্র 2 ঘন্টা কবর খোঁড়াও শেষ হয়নি, আর শেষ হয়নি জানাজার নামাজও। আবারও 3-4 জন অতিরিক্ত লোক লাগিয়ে কবর খোদার কাজের গতি বাড়ানো হয়। হুজুরের কথা মতো উপস্থিত ব্যক্তিবর্গদের সাথে আমরা জানাজার নামাজ আদায় করি। নামাজ শেষে আমার আব্বুর লাশ খাটিয়াতে ওঠানো হয়। এর মাঝে কয়েকজন আত্মীয় পরিজন চলে আসেন। অবশেষে আমরা আমার আব্বুর লাশ দাফন করার জন্য প্রস্তুতি নেই। আমি, চাচা, চাচাতো 2 ভাই আব্বু খাটিয়ায় কাঁধ দেবার জন্য তুলতে গিয়ে দেখি আব্বুর লাশ থেকে ধোঁয়া বের হচ্ছে। ঠিক যেমন ধোঁয়া রান্না বান্না বা অন্য যে কোনো কিছু বা সিগারেটের ধোঁয়াও যেরকম হয়, একটা কুণ্ডলি পাকানো ধোঁয়া, সেরকম একটা ধোঁয়ার কথা লিখেছেন সাবিত। আমি সেটাই যেভাবে লিখেছি আমি সেভাবে পড়ছি আসলে, যে সিগারেটের ধোঁয়া বের হয়, সিগারেটের বোটকা একটা গন্ধে চারপাশ যেন ভারী হয়ে ওঠে। লাশের কাফন খুলে যাওয়া আমরা সেটা দেখি এবং কেউ কল্পনাও করতে পারবে না। কাফন ভর্তি লাশের ভেতর থেকে কেমন যেন অনেক আবর্জনা বের হয়ে আসে। এভাবে কেউ কোনো শত্রুতার জের ধরে, মানে আমি যেটা বলছি যে আচ্ছা সাবিত যেভাবে বলছে, আমি লিসেনারদের সাথে এই কথাটা আসলে শেয়ার করতে চাই। সাবিত যেভাবে বলছে এটা একটু অস্বাভাবিক, কিন্তু এটা বিচারের ভার আমি আপনাদের উপরে দিলাম। আপনারাই এটা কমেন্ট করে জানাতে পারেন যে লাশের কাফন খুলে দেখি সেখানে কেউ কল্পনাও করতে পারবে না কাফন ভর্তি লাশের চারপাশে সিগারেটের ফিল্টারে ভরে গেছে। আমরা ভাবলাম কেউ হয়তো শত্রুতার জের ধরে এমন জঘন্য কাজ করেছে। হুজুরের সাথে মিলে আব্বুর লাশটাকে আমরা গোসল করতে যাই। আব্বুর হাত আর চেহারাও যেন খসে যাচ্ছিল। এবার গোসল করিয়ে দ্রুত লাশ খাটিয়ায় তুলে কবরের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য যাত্রা শুরু করা হয়। অনেকটা পথ হেঁটে যেতে যেতে প্রায় সন্ধে নেমে যায়। এদিকে এতক্ষণ কাঁধে লাশ বহন করার ফলে লাশের ভার যেন বেড়েই চলেছিল। আমার সাথে আমার খালাতো ভাই কাজ বদল করেন। সন্ধে নামতে এক আজব কাহিনী খেয়াল করলাম আমরা। লাশের গায়ে গোলাপ জল দেওয়া, আশেপাশে আগরবাতিও জ্বলছে, কিন্তু খাটিয়া চারপাশে কেমন যেন বাজে সিগারেটের গন্ধ। এদিকে গলে গলে লাশ থেকে টপ টপ করে রস বেরিয়ে যাচ্ছিল। আমার এক চাচাতো ভাই খাটিয়ার কাজ ছেড়ে বমি করে ফেললো। অন্য এক ভাই খাটিয়া ধরে দ্রুত লাশ কবরস্থানে নিয়ে দাফন করা হয়। দাফনের পর আমরা 10-15 মিনিট কবরের সামনেই বসেছিলাম। কুয়াশাময় সন্ধ্যায় যেন কবর থেকে ধোঁয়া বের হচ্ছিল বলে মনে হচ্ছিল। সিগারেটের গন্ধে আমার মাথা যেন ঘুরছিল। হুজুরের ধাক্কাতে আমি যেন এই জগতে ফিরি। হুজুর আমাকে কিছু না বলেই সেখান থেকে তুলে নিয়ে আসেন। কামাল, তোমার আব্বুর জন্য আমরা সবাই দোয়া করি, কিন্তু পাপ কাউকে ছাড়ে না, সেটা কি তুমি জানো? আজকের এই ঘটনাগুলো কি তুমি স্বাভাবিক মনে করো? কিছু একটা আছে যা আমরা কেউ বুঝতে পারছি না। সাবধানে থেকো আর মা বোনদের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ। এরপর আমি হুজুরের সাথেই বাসায় ফিরি। বাসায় ফিরে আম্মুর ঘরে গিয়ে দেখি আম্মু আর আমার বোন কাঁদছেন। আমি ওনাদের কিছু না বলেই সিগারেটের প্যাকেট হাতে বারান্দায় চলে আসি। বারান্দায় বসে সিগারেট ধরিয়ে টান দিতেই আমার মাথা ঘুরে গেল। আমি কি খাচ্ছি? আমি আগে থেকে সিগারেট খাই এমন তো হয় না। সিগারেটটা ফেলে দিলাম, চলে এলাম ঘরে। ঘরে এসে আমি ধাক্কা খেলাম। দেখলাম আমার আব্বু আমার বিছানায় শুয়ে আছেন সিগারেট হাতে। আমাকে বলছেন, কিরে খাবি? নে খা। আমি দৌড়ে রুম থেকে বেরিয়ে আসি, আমার আম্মুর ঘরে চলে যাই। আম্মু আর আমার বোনকে সেদিন আমি সবকিছু বলিনি, হতে পারে সেগুলো আমার মনের ভুল। সেদিনের পর থেকে আমার জীবনটাও যেন বদলে গেল। সারা রাত নিশাচরের মতো জেগে থাকি, কিন্তু কেন সেটাও জানি না। সারাদিনে মাত্র 2-3 ঘন্টা ঘুমাই, কিন্তু খুবই পাতলা ঘুম। জেগে থাকি, নিজের অজান্তে সিগারেটের প্যাকেটে হাত চলে যায়। একের পর এক সিগারেট খেতেই থাকি। হাজার হাজার আওয়াজ পাই কানে। রাতের বেলা ছায়ার পর ছায়া দেখি। ওরা মনে হয় আমাকে কিছু বলতে চায়, আর আম্মুকে আমি সব জানালে উনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার আমার সব কথা শুনে স্মোক করা থেকে দূরে থাকার জন্য রিহ্যাবে থাকার পরামর্শ দেন। যথারীতি আমি রিহ্যাবে ভর্তি হই। রিহ্যাবে ভর্তি হয়ে ভেবেছিলাম এখান থেকে সুন্দর ও স্বাভাবিক জীবনে ফিরবো, কিন্তু কে জানতো আমার জায়গা রিহ্যাবেও হবে না। রিহ্যাবে আমি ছিলাম মাত্র 3 রাত। কেন রিহ্যাব থেকে আমাকে বের করে দেয়া হয়েছে জানেন? বলছি। রিহ্যাবের প্রথম রাত, রাতে খাবারের পর ওনারা আমাকে মেডিসিন খেতে দিয়েছিলেন। মেডিসিন খেয়ে ঘুমানোর জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় আমার নাকে প্রচন্ড পরিমাণ সিগারেটের গন্ধ ভেসে আসলো। আমি দরজা দিয়ে বের হয়ে দেখি নিচতলার গার্ড সিগারেট খাচ্ছেন। আমি দৌড়ে গিয়ে সিগারেট কেড়ে নিতে যাই। এদিকে আমার দৌড়ানোর শব্দ শুনে কর্তৃপক্ষ আমাকে ধরতে এগিয়ে আসে। আমি গার্ডের হাতে কামড় বসিয়ে দেই সিগারেট নেবার জন্য। এরপর আমার মুখ থেকে গার্ডের হাত ছাড়িয়ে ওনারা আমাকে আমার ঘরে এনে বেঁধে ফেলেন। ওনাদের ডাক্তার এসে আমাকে পরীক্ষা করেন। উনি আমাদের কিছু একটা ইঞ্জেকশন দিয়ে স্ট্যাবল করেন, আর কর্তৃপক্ষকে বলেন সিগারেট স্মোকার তো এতটা ভায়োলেন্ট হয় না।
এর কি সমস্যা বুঝতে পারছি না। ওকে মানসিক রোগী বলে মনে হচ্ছে। ডাক্তারের সব কথা শুনে আমার প্রচন্ড রাগ হচ্ছিল। পরের দিন সকালে আমার আম্মু আর আমার বোনকে খবর দেওয়া হয় আমার অবস্থা বর্ণনা করার জন্য। আমার আম্মুর কান্না আমি সেদিন সহ্যই করতে পারছিলাম না। রিহাবের দ্বিতীয় রাত। খাওয়া দাওয়া শেষ করে মেডিসিন নিয়ে ঘুমিয়েছিলাম আমি। মধ্যরাতে ঘুম ভাঙলো কাশির জন্য। উঠে দেখি রুমে সিগারেটের ধোয়া আর কুয়াশায় ভরে গেছে। আমার রুমের মেঝেতে অসংখ্য ইঁদুর আর টিকটিকি মরে পড়ে আছে। ধোয়ার ধূম্র জালে যেন আমি দম নিতে পারছিলাম না। কখন জ্ঞান হারাই জানি না। জ্ঞান ফিরতে আমি রিহাবের কাছে থাকা হাসপাতালের বেডে নিজেকে আবিষ্কার করি। আমার মা ও বোন আমার পাশে বসেছিলেন। কি হয়েছে জিজ্ঞেস করতে ওনারা আমাকে বললেন, গতকাল রাতে আমার রুম থেকে রিহাবের সিকিউরিটি গার্ড কেমন যেন কুঁকুনি আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছিল কেউ যেন তার জীবনের শেষ প্রহর গুনছে। দম নেয়ার কষ্ট থেকে কুঁই শব্দ হচ্ছিল। গার্ড আমার রুমে ঢুকে দেখে আমি রুমের বিছানায় বসে সিগারেট খাচ্ছি আর আমার মুখের চামড়া ঘষে ঘষে নাকি পড়ছে। উনি শুরুতে মনের ভুল ভেবে চোখ কোঁচলে আবারও আমার দিকে তাকান। উনি এরপর দেখেন আমার পেছনে একটা ছায়া যার দুটি চোখ জলজল করছিল। উনি নাকি নড়তেও পারছিলেন না আর কথাও বলতে পারছিলেন না। আমি নাকি ওনাকে ভারী গলায় বলেছিলাম, আমাকে তুই দেখে ফেলেছিস, এবার তোকে মরতে হবে, কিভাবে তোর মরণ হবে। এই কথা বলে আমি নাকি আমার পেছনে ছায়ার দিকে তাকাই। এই ছায়াটা আমাকে খুব যত্ন করে বিছানায় শুইয়ে দিল আর আস্তে আস্তে আমার গলা কেটে দিল। এহেন দৃশ্য দেখে গার্ড চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে রিহাবের কর্তৃপক্ষকে নিয়ে আসেন এবং গার্ডের অজ্ঞান দেহের সামনে বসে কি যেন বলছিলাম। ওনাদের ধারণা কালো জাদু করার মতো অঙ্গভঙ্গি ছিল আমার। আমাকে দেখে আমাকে ডাক দিতেই নাকি রুম থেকে বের হয়ে দোতলার বারান্দার নিচে গিয়ে লাফ দেই। এরপর আমি অজ্ঞান হয়ে যাই। আমার আম্মুকে রিহাবের লোকেরা নাকি বলেছিল যে আমাকে তারা আর রাখতে চাচ্ছে না। এমন আচরণ নাকি ওনারা আগে কখনো দেখেনি। গার্ড নাকি জ্ঞান ফিরতে নিজের বাড়িতে চলে গেছে এক কাপড়ে। যাবার আগে বলেছিল, শয়তান, এই ছেলের ভেতরে শয়তানের বাস, বাঁচবে না, কেউ বাঁচবে না। আমাকে রিহাব থেকে বের করে দিতে চাইলে আমার আম্মু কাকুতি মিনতি করার জন্য আমাকে সর্বশেষ একটা সুযোগ দেন। রিহাবের তৃতীয় রাত। তৃতীয় রাতের কথা আমার তেমন কিছু মনে নেই। কর্তব্যরত অফিসারের ভাষায় সেদিন সন্ধ্যেবেলা থেকে রিহাবের আবহাওয়া কেমন যেন ঠান্ডা আর কোমট হয়েছিল। রাত বাড়ার সাথে সাথে যেন আবহাওয়া আরো থমকে যাচ্ছিল। উনি ওনার ডিউটি শেষ করে সবার রুমগুলো চেক করছিলেন। আমার রুমের সামনে আসতেই উনি বিদঘুটে বাজে রকমের ফিক ফিক হাসির শব্দ শুনতে পান। উনি রুমে ঢুকে দেখেন আমি মেঝেতে বসে কিছু করছিলাম। ওনার ভাষ্য মতে আমি মন্ত্র টাইপের কিছু একটা পড়ছিলাম। হঠাৎ উনি বুঝতে পারেন যে রিহাবের বাকি পেশেন্টদের রুমের দরজা সব একই সাথে খুলে গেল। উনি আমার রুম থেকে বেরিয়ে দেখেন রিহাবের বাকি সমস্ত পেশেন্ট স্লিপ ওয়াকিং করে আমাদের রুমের সামনে এসে জড়ো হয়েছে। তারা করজোড়ে আমার রুমের সামনে দাঁড়িয়ে পড়ল। উনি ভয়ে ঘেমে একসা হয়ে গিয়েছিলেন। কয়েক সেকেন্ড পরে আমি রুম থেকে বেরিয়ে এসে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলছিলাম। ওনার ভাষ্য মতে আমি মোটা আওয়াজে যা বলছিলাম তা ছিল এরকম যে আমরা দুনিয়াতে হাঁটছি এদিক থেকে ওদিক, আমাদের ঘুম নেই, রাত নেই, দিন দিন আমরা মানব জাতির শত্রু, আমরা ডাকে সাড়া দিয়েছি, যাও নিজের কাজে লেগে যাও। এসব কথা শেষে আমরা সকলেই নাকি ওনার চোখের দিকে তাকাই। আমরা কি ওনাকে ধরার চেষ্টা করি। উনি দৌড় দিয়ে বেরিয়ে যান। ওনার জ্ঞান ফিরে আসে। জিজ্ঞেস করা হয় তখন যে উনি সবাইকে বলেন এমন ভয়ানক চোখ আর চেহারা উনি নাকি কখনো দেখেননি। ওনার ভয় পেয়ে গার্ডের চাকরি চলে যায়। রিহাবের অফিসিয়াল কর্মকর্তারা আমার আম্মুকে বিষয়টি অবগত করেন আর আমাকে নিয়ে যাবার জন্য অনুরোধ জানান। আমি নাকি বাসায় ফেরার সময় সারা রাস্তা সিগারেট খেতে খেতে বাসায় এসেছিলাম সেদিন। বাড়ি আসার পর আম্মুই খেয়াল রাখতেন আমি পড়াশোনা সবকিছু ছেড়ে দেই। আমার জন্য নাকি বাকি ছাত্রদের উপর বিরূপ প্রভাব পড়ত। আমি প্রতি রাতে আমার ঘরে একজনের অস্তিত্ব অনুভব করতাম। মনে হতো এটা আমার আব্বুর অস্তিত্ব। আমার আব্বু আমাকে কিছু বলতে চাইছে, এমন ভাবার কিছু কারণ আছে। আমার বাবা জীবিত অবস্থায় গোসল করতে ঢুকলে যেমন সেখান থেকে বের হয়ে আসার আগ পর্যন্ত শাওয়ার ছেড়ে রাখতেন, মাঝে মাঝে আমি বাথরুম থেকে শাওয়ার এভাবে ছেড়ে রাখার আওয়াজ পাই। রাতের বেলা আব্বু তার হাতে গলায় আতর লাগিয়ে ঘুমাতেন। আমি সেই আতরের তীব্র ঘ্রাণও পেতাম। একদিন রাতের বেলা আমার ফোনের রং নাম্বার থেকে একটা কল আসে যে আমাকে পরিচয় দিলে জানতে পারি আমার বাবা, তার নাম একই। এগুলো কিসের লক্ষণ? তাহলে কি রিহাবে আমার আব্বু আমার সাথে যোগাযোগ করতে চাইছিলেন কোনো কারণে? আমার আব্বুকে আমাকে কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু মৃত্যুর পর তো আর কোন রূহ দুনিয়ার মাঝে যোগাযোগ করতে পারে না। তাহলে কি হচ্ছে? প্রায় দিন রাতের বেলা সময়গুলো আমি মনে মনে অন্যরকম এক ব্যক্তিতে পরিণত হতাম।
আব্বুর মতো বারান্দায় গিয়ে সিগারেট খেতাম প্রায় সারা রাত, কথা বলতাম ফিস ফিস করে, ছায়ার হাতে সিগারেট দিতাম শেয়ার করার জন্য। সেই রাতগুলো এমন হতো, সেদিন আমার সন্ধ্যের পর কিছুই মনে থাকতো না, মনে হতো আমি গভীর ঘুমে। আমার আব্বুর ভাবনাও যেন আমার মনকে আরো দুর্বল করে দিয়েছিল। আমি ইন্টারনেট ও বিভিন্ন মাধ্যমে খুঁজতে থাকি কিভাবে রুহের সাথে যোগাযোগ স্থাপন করা যায়। আপনারা ভাবতে পারেন মুসলমান হওয়া সত্ত্বেও কেউ সুস্থ মস্তিষ্কে সব কাজ করতে পারে। আসলে কি জানেন, শয়তান যখন কাউকে ধরে তখন সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। যাই হোক, ইন্টারনেট ও এরকম বিষয় কিছু গ্রুপে আমি যুক্ত হয়ে যাই, বিভিন্ন কাজকর্ম শুরু করি। আমি সবার কথাই পড়ছিলাম আর একটি রাস্তা খুঁজছিলাম। পেন্টাগন, স্পিরিট কলিং, ওয়েজা বোর্ড সবকিছুর সাথেই পরিচিত হয়ে আস্তে আস্তে সব থেকে ভালো উপায় যেটা ছিল সেটা হচ্ছে প্ল্যানচেট বা স্পিরিট কলিং। এইসব কাজের সেশনের জন্য যারা এগুলো কাজ করত মোটামুটি ভালো অঙ্কেরই টাকা নিত তারা। শয়তানের ধোকায় পড়ে আম্মুর আলমারি থেকে টাকা চুরির মতো জঘন্য কাজও আমি করেছিলাম। নিজ শহর বাদ দিয়ে অন্য শহরে গিয়ে আমি এই কাজে অংশ নেই। ওনাদের সাথে পরিচয় ও কথাবার্তার পর্বটা না বলাই থাক। একটা মেয়ে ছিল ওনাদের গ্রুপে, নাম ছিল শামা। দেখতে খুব অদ্ভুত, চোখগুলো ঘন কাজল আর কপালে বড় একটা টিপ, গলায় বিভিন্ন পাথরের মালা। সে নাকি প্রধান মাধ্যম। আমার কাছ থেকে টাকা নিয়ে ওনারা সন্ধ্যাবেলা বসতেন প্ল্যানচেট করতে। আমরা গোল হয়ে একে একে অপরের হাত ধরলাম। ওনারা আমাকে বলেছিলেন যত যাই হোক কাজ শেষ হবার আগে কেউ যেন হাত না চাই। 5-10 মিনিট পার হতে এই রুমের ভেতর থেকে সিগারেটের বাজে গন্ধ আর ধোঁয়ায় ভরে গেল। আব্বুর গায়ের আতরের হালকা গন্ধ আমি পাচ্ছিলাম। হঠাৎ শ্যামা কেমন যেন ওপরের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। শ্যামার এই অবস্থা দেখে ওনাদের মাঝে থাকা একজন ব্যক্তি উচ্চ স্বরে কি যেন পড়ছিল। শ্যামার নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। শ্যামা হঠাৎ আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলল, আমাকে ডাকিস কেন? আমি তো তোর সাথে তোর ভেতরেই থাকি। তোর 14 পুরুষের জান নিয়ে যাব বলে কসম করেছি আমি। এই বলে শ্যামা থেমে গেল। আবার হঠাৎ করুণ সুরে আমাকে বলতে লাগলো, কামাল বাবা, মায়ের খেয়াল রাখিস, আমাকে ক্ষমা করে দে বাবা, তোদেরও মরতে হবে। কি আমার বাবা আর কি আমাদের 14 পুরুষকে মেরে ফেলতে চায় আমি কিছুই বুঝতে পারছিলাম না। মানসিক অশান্তি নিতে পারছিলাম না, অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরতে আমি দেখি একটা রুমে শুয়ে আছি। বেডের সামনে প্ল্যানচেট করা টিম বসে আছে। শ্যামাকে দেখতে পাচ্ছিলাম। আমি উঠে বসতে একজন বলল, আপনি এখান থেকে চলে যান, আপনি আপনার বাবার খোঁজে এখানে আসেননি। কি বালা মুসিবত নিয়ে আপনি এখানে এসেছেন জানেন কি? শ্যামা হাসপাতালে, ও কিছু বলে আপনাকে ছাড়বো না, আপনি এক্ষুনি চলে যান, লাগবে না আপনার টাকা আমাদের। এই বলে ওনারা আমাকে টাকা ফেরত দিয়ে তাড়িয়ে দেন। বাসায় ফেরার সময় না ওনাদের কথা মিথ্যা ছিল মানতে পারছি, আর না পারছি সত্যি বলে মানতে। আমার মনে হচ্ছিল আব্বুর মৃত্যুর শোকে আমি যেন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। ওই প্ল্যানচেটের মতো কাজ আমি কিভাবে করতে এলাম? বাড়ি ফিরে আম্মুকে সব জানিয়ে দেই। আম্মু একটু শব্দও করেনি। উনি আমাকে বললেন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাবেন। আম্মুর কথা মেনে নিলাম। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন আমার নাকি ঘুম হয় না। আমার ঘুম না হবার ফলে ব্রেন ঠিক মতো ফাংশন করছে না, তাই নাকি এমন হচ্ছে। আমার আম্মু বললেন আমি তো সপ্তাহে প্রায় 4 থেকে 6 দিন সন্ধ্যায় ঘুমাই আর দুপুরে উঠি। ঘুম কিভাবে হচ্ছে তাহলে? আমারও মনে হয় আমি সন্ধ্যার পর ঘুমিয়ে থাকি, কিন্তু সকালে সিগারেটের প্যাকেট খালি থাকে, কিভাবে বুঝতে পারি না। ডাক্তার আমাকে কিছু ঘুমের ওষুধ দিলেন, মেডিটেশন করার জন্য বললেন। 1 মাস পর দেখা করতে বললেন। প্রায় 1 সপ্তাহ পার হবার পর একদিন সন্ধ্যার দিকে আমি আমার রুমে শুয়েছিলাম। হঠাৎ আমার বোনের চিৎকার শুনে আমি দৌড়ে আমার বোনের রুমে গিয়ে দেখি আমার আম্মু শূন্যে ভেসে আছেন বিছানা থেকে। ওনার হাত পা কেমন যেন মুষড়ে আছে, মুখ থেকে গ্যাজলা বের হচ্ছে। ভয়ে আমি আমার বোনকে নিয়ে রুম থেকে বের হয়ে আসি। আমার বোনকে ড্রয়িং রুমে রেখে আমি আমার রুমের ভেতরে গিয়ে দেখি আম্মু আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, একদম স্বাভাবিক। তাহলে কি দেখলাম আমরা? আমার ভাবনা শেষ হবার আগেই আমার আম্মু আমার দিকে তাকালেন, কিন্তু আয়নায় কোনো মুভমেন্ট হলো না। আমি আঁতকে উঠলাম। আয়নার প্রতিবিম্ব আমাকে বলছিল তোর সময় হয়ে আসছে, আর কিছুদিন মরবি তুই। এই বলে আম্মু অজ্ঞান হয়ে যান। আমি আমার বোন মিলে আম্মুর জ্ঞান ফেরালে আম্মু আর কিছুই মনে করতে পারেন না। আমার চাচাকে বিষয়টা জানানো হয়। আমার চাচা আমাকে নিয়ে বাড়ির সামনের মসজিদের ইমাম সাহেবকে দেখান। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বলি। উনি আমাকে বলেন যে উনি এগুলো কাজ করেন না, তবে ওনার পরিচিত একজন হুজুর আছে যিনি এই কাজগুলোর সাথে জড়িত। ইমাম সাহেব আমাদের সেই হুজুরের ঠিকানা দিয়ে চলে যান। আমরা সময় নষ্ট না করে যত দ্রুতই ওনার নিকটে চলে যাই। ওনার বাসা খুঁজে বের করে দরজার পাশে লাগানো কলিং বেলে সুইচ চাপতেই একজন মধ্যবয়স্ক লোক এসে দরজা খোলেন। পরনে পাঞ্জাবি আর মাথায় টুপি, হাসি মুখে সালাম দিয়ে আমাকে বলেন, ভাই অপরাধ নেবেন না, আপনি আমার ঘরে ঢুকতে পারবেন না,
আপনার সাথের ব্যক্তিবর্গকে আমি ঘরে নিয়ে যাচ্ছি, আপনি বাইরেই অপেক্ষা করুন। আমি কিছুটা বিরক্ত হই, তবুও রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি। প্রায় 1 ঘন্টা পর আমার চাচা বেরিয়ে আসেন আর বলেন, এটা কি কালো জাদু? হুজুর কাল আমাদের বাসায় এসে কিছু পরীক্ষা করবেন। পরদিন সন্ধ্যাবেলায় হুজুর এলে আমাদের বাসায়, উনি আমাকে বললেন যে আমার বাসায় কোনো জিনের বাস আছে কিনা সেটা আগে উনি পরীক্ষা করবেন। এই পরীক্ষা নাকি মাগরিবের নামাজের পর করতে হবে। উনি আমাদের সাথেই মাগরিবের নামাজ আদায় করলেন। মসজিদ থেকে মাদ্রাসার 3 জন হাফেজ ছাত্র নিয়ে আমাদের বাসায় এলেন। উনি 4টা পানির গ্লাস নিয়ে আমাদের বাসার ভেতরে 4টা কোণায় রাখলেন। উনি আর ওনার সাথে আসা 3 জন ছাত্র, অর্থাৎ মোট 4 জন ছাত্র 4 কোণায় বসে পড়লেন। ওনারা সবাই একটা সুতো একসাথে ধরে রেখেছিলেন। অনেক সময় ধরে ওনারা নাকি কি পড়লেন মনে মনে আর পানিতে দম করলেন। পানিতে দম করার সাথে সাথে আমার আম্মু রুম থেকে কোনো ভারী বস্তু পড়ে যাওয়ার আওয়াজ পাই। আমরা রুমে গিয়ে দেখি ড্রেসিং টেবিল উল্টে পড়ে আছে, আয়না ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আমার আম্মু আমার বোনকে ধরে বিছানায় জড়সড় হয়ে বসে আছেন। আমার আম্মু বা আমার বোন কারো পক্ষে ওই ড্রেসিং টেবিল উল্টে ফেলা সম্ভব নয়। কাঁঠাল কাঠের ড্রেসিং টেবিল, বাসা বদলাতে গেলেও 5-6 জন শক্তিশালী পুরুষও হিমশিম খায় এই ড্রেসিং টেবিল তুলতে গিয়ে। হুজুরের ডাকে আমরা ড্রয়িং রুমে ফিরে আসি। হুজুর আমাদের বলেন, কিছু একটা আছে যে আমাকে বাধা দিচ্ছে। হুজুরের কথা শুনতে শুনতে আমি কেমন যেন ঘোরের মাঝে চলে যাই। হঠাৎ আমার হুঁশ ফিরে ধাক্কায়। কি হলো? হুজুর আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, কে বাধা দিচ্ছে? হুজুর আমাকে বললেন, ভাইজান আপনি এটা কি করলেন? আমি হতবাক হয়ে বললাম, কি করেছি? আমার চাচা আমাকে বললেন, হুজুর যখন বলল কেউ ওনাকে বাধা দিচ্ছে, তখন নাকি আমি পকেট থেকে সিগারেট বের করে ধোঁয়া উড়িয়ে হুজুরকে বলেছি, বন্ধ করেছি 14 পুরুষ নিয়ে যাব, কিরে হুজুর খাবি? এই সমস্ত কথা নাকি আমি বলেছি। আর অনেক কথা সাবিত লিখেছেন, সেগুলো আমি বলার প্রয়োজন মনে করছি না এখানে। এই কয়েক সেকেন্ডে এত কিছু ঘটে গেল, আমি যেন মানতেই পারছিলাম না। হুজুর আমাকে শান্ত করলেন আর বললেন, শয়তান আশেপাশে আছে, আমাদের চ্যালেঞ্জ করছে। উনি এরপর আমাদের বাসা ঘুরে দেখবেন বললেন। প্রায় 2 ঘন্টা বাসা ঘুরে দেখে এসে আমাকে বললেন, ভাই আমি একটু আসরে বসবো, আপনার মা আর বোন সহ সকলে বাসা থেকে বাইরে গেলে আমার জন্য ভালো হয়। হুজুরের কথা শুনে আমি, চাচা আর আমার বোন সবাই বাসা থেকে বের হয়ে গেলাম। কিন্তু আমরা বাসা থেকে বের হবার কিছুক্ষণ পর বাসার ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলো। সিগারেটের তীব্র গন্ধে ভরে গেল চারপাশ। অসহ্য লাগছিল। ঘরের ভেতরে নানা রকমের আওয়াজ, গ্রলিং এসবের শব্দ আসছিল। মনে হচ্ছিল কোনো জন্তু তার শিকারকে ধরার জন্য ব্যাকুল হয়ে আছে। 30 মিনিট পর হুজুর বাইরে বেরিয়ে এলেন। উনি ঘেমে একেবারে ভিজে গেছেন। রুম থেকে উনি এসে এই গরমের দিনেও ঠান্ডায় কাঁপছিলেন। হুজুরের সাথে থাকা 3 জন ছাত্র রুম থেকে বেরিয়ে এলেন। ওনাদের একই অবস্থা। আমরা বাসার ভেতরে গিয়ে ওনাদের গায়ে গরম চাদর দেয় ব্যবহার করার জন্য। হুজুর বললেন, ভাই এভাবে কালো জাদুও হয়, জানা ছিল না। মানুষ কত নিচে নামতে পারে আল্লাহ মালুম। আজ আসি, কাল সন্ধ্যায় সব কাজ হবে ইনশাল্লাহ। আমাদের শত প্রশ্ন থাকলেও উনি উত্তর না দিয়ে চলে যান। আমার চাচা হুজুরকে এগিয়ে দিতে গেলেন। আমরা বাসায় চলে আসলাম। কথায় আছে, অপেক্ষার প্রহর নাকি লম্বা। আগামীকাল সব প্রশ্নের উত্তর পাবো ভেবে ঘুম আসছিল না। আমারও সময় কাটছিল না। নির্ঘুম রাত, বারবার পানি পিপাসা পাচ্ছিল আমার। রাত যখন মাঝামাঝি, পানি খেতে গিয়ে অন্ধকারে কিছু একটা দেখলাম বলে মনে হলো। বাইরে ল্যাম্পপোস্টের হালকা আলোয় অন্ধকার তো গভীর বলে মনে হচ্ছিল না। আমি দেখলাম একটা বিশাল আকৃতির ছায়া, আর তার সামনে আমার মা দাঁড়িয়ে আছে। আমার মায়ের শরীর থেকে ধোঁয়া বের হচ্ছে, যেমন আমার বাবার লাশ থেকে বের হচ্ছিল। আমি ভয় পেয়ে গেলাম। এমন কিসের ছায়া এত বড়? আমার মায়ের ছায়া তো আমি দেখলে চিনব। এটা কি তাহলে? এর মাঝে আমার বোন বেরিয়ে এলো রুম থেকে। আমার মাকে আমি দেখলাম, সে আমার বোনের 2 পা 2 দিকে উল্টে ধরলেন, আর আমার বোন কোনো শব্দ না করে অজ্ঞান হয়ে গেল। আমার মা হেঁটে হেঁটে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। আমি ওনার পিছু পিছু গেলাম। আমি দেখলাম আমার আম্মু একটা ছুরি নিয়ে আমার বোনের গলার দিকে এগিয়ে যাচ্ছেন। আমি দৌড়ে আমার আম্মুকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, আর আমার বোনকে কোলে তুলে নিয়ে আমার রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। বাইরে থেকে আমার মায়ের পুরুষ কণ্ঠ, আমার কাজে বাধা দিয়েছিস, এই সমস্ত আরো অনেক কিছু সাবিত লিখেছে, সেগুলো আমি আর পড়লাম না। এবং তারপরে কোন রকমের সেই রাতটি পার হলো। পরের দিন সন্ধ্যাবেলায় হুজুর এলেন আমাদের বাসায়। ওনাদের সাথে আজ নতুন 3 জন মাদ্রাসার ছাত্র। হুজুর আমাদের সবাইকে জায়নামাজে বসালেন। উনি নিচে আমাদের সামনে বসে দোয়া পড়তে থাকলেন। একে একে আমাদের সবাইকে পানি পড়া খাওয়ান উনি। পানি পড়া খাওয়ার পর আমার কেমন যেন মাথা ঘুরছিল, কষ্ট হচ্ছিল। এরপরের ঘটনা আমি শুনেছি আমার বোনের কাছ থেকে। আমার বোনের ভাষ্যমতে সেদিন সন্ধ্যাবেলায় সব প্রশ্নের সমাধান হয়েছিল। কেন আর কি কারণে আমার বাবা মারা গেলেন আর আমার সাথে এমন হয়েছে, সবকিছুর জট সেদিন খুলেছিল। শুনুন আমার
বোনের ভাষায়। পানি খাওয়ার পর কামাল ভাইয়া কেমন যেন গড়গড় শব্দ করছিল। হুজুর আমাদের সবাইকে জায়নামাজ থেকে উঠে যেতে বললেন। আমরা সবাই গোল হয়ে পানির সাথে আতর নাকি যেন একটা মিশিয়ে একটা লাঠি দিয়ে ভাইয়ার চারপাশে একটা বৃত্ত এঁকে দেন। উনি বলেন ভাইয়ার ভেতর শয়তানের বাস আমাদের বাবা মারা যাবার পর থেকেই। এই কারণেই নাকি হুজুরের বাসায় সেদিন হুজুর ভাইয়াকে ঢুকতে বারণ করেছিলেন। যদি শয়তান কাজ করার সব পদ্ধতি জেনে যায় তাহলে তো প্রতিরোধ করতে পারবে। এই বলে হুজুর ভাইয়াকে বাসায় ঢোকার অনুমতি দেননি। হুজুর ভাইয়াকে কিছু বললেন না। উনি নিজের দিকে তাকিয়ে শুধু একটা প্রশ্নই করলেন, কেন কেন করেছেন এই কাজ? এই কথা শুনে আমার চাচা রেগে গেলেন আর বললেন, ছোটবেলা থেকে শুনেছি ছোট ছেলেরা আদর বেশি পায়। কই, আমি তো পেলাম না। আব্বা মারা যাবার আগে আমার নামে কানাকড়িও দিয়ে যাননি। কেন? আমি নেশাগ্রস্ত ছিলাম বলে? আমার কি অধিকার নাই? আমার ভাইকে সব দিয়ে দিল। আমি আমার বাবা মারা যাবার পরে ভাইজানকে বলেছিলাম আমাকে কিছু সম্পত্তির অংশ দিতে, সে দিল না। বলল আমি নেশা ছেড়ে দিলে তারপর দেবে, না হলে আমি নাকি সব বিক্রি করে শেষ করে দেব। আমার ছেলে মেয়ে নেই, পরিবার নেই, আর তাই আমি ওর উপরে কালো জাদু করেছি। কি দিয়ে জানেন? যে জিনিসটা আমার বাবা ঘৃণা করতো, নেশা, সিগারেট, কালো জাদু করেছি সেটা দিয়ে। এরপর তিনি আরো অনেক কথা বলেছেন এবং শয়তানকে পুরস্কার হিসেবে 14 পুরুষ অর্থাৎ আসন্ন উত্তরাধিকারের মৃত্যুর জিম্মাও তিনি দিয়েছেন। এই বলে তারপর তিনি অনেক কথা বলেন এবং তিনি আরো বলেন যে আমি ওকে মেরেছি, তারপরে ওর ছেলেকে ধরিয়েছি। এই জিনিস কাল সন্ধ্যায় আপনি এসে বললেন আজ কাজ করবেন, তাই আমি কোনো রিস্ক নিতে চাইনি। রাতেই মেরে ফেলতে চেয়েছিলাম সবাইকে, তাই শয়তানকে আহ্বান করতে এসেছিলাম রাতে। কিন্তু আপনি ভালো বুদ্ধিমান হুজুর, বাসা বন্ধ করে নিজের জিন দিয়ে গার্ড দিয়েছিলেন। এই সমস্ত কথা বলার পরে তারপরে দেখা যায় যে জিজ্ঞেস করে তারপরে সবকিছু স্বীকার করেন। একটা সময় আম্মুর কথা শুনে চাচা কান্না ভরা গলায় বলেন, গত রাতে পুরস্কার স্বরূপ সেই শয়তানের কাছে আমার কামাল ভাইয়ের আর আম্মুর মৃত্যুর জিম্মা দেয়া হয়। আর সেটা সফল না হয় এই চাচার ওপরে বা সে ক্ষিপ্ত, চাচাকে মেরে ফেলবে সে, এবং এই সমস্ত কথা বলে আর কি। তো কামাল ভাই ওনার বোনকে বলা কথাগুলো, আমি এর মাঝখানে অনেক কিছু আছে যেগুলো আমি আসলে বুঝতে পারলাম যে এটা একটা কালো জাদুর ঘটনা ছিল এবং সাবিত সেই ঘটনাটি বলেছেন। এবং তারপর তিনি বলছেন এই ঘটনা 3 মাস পর জানতে পারি আমার চাচা আত্মহত্যা করেছেন। এর 3 মাস পর জানতে পারি আমার চাচাতো ভাই অজানা কারণে মারা গেছেন। চাচাদের পরিবারের সাথে আমাদের কোনো সম্পর্কও ছিল না। কয়েক মাসের মাঝে তাদের পরিবার শেষ হয়ে যায়। এখনো সে নাকি সিগারেটের গন্ধ পায়, তাই তিনি লিখেছেন খুব খেতে ইচ্ছা করে কিন্তু খাই না। আমার মা করোনাকালীন সময় ইন্তেকাল করেন, দোয়া করবেন ওনার জন্য। আমার বোনের বিয়ে দেই গত বছর 2022 সনের দিকে। যাই হোক, যিনি আমাকে লিখেছেন তিনি সবকিছু গোপন রেখেই আমাকে লিখেছেন। মূল কাহিনীতে যাচ্ছি। বাংলাদেশের রুয়েট সম্পর্কে আপনারা জানেন। রুয়েটের 2 শিক্ষার্থী জহির এবং সীমা, তারা 2জনেই সেখানে পড়ালেখা করত এবং ওই যে লেখাপড়ার ফাঁকে ফাঁকে বা লেখাপড়ার মধ্য দিয়ে তাদের মধ্যে যখন পরিচয়টা গনিয়ে ওঠে, একসময় সেটা প্রণয়ে রূপ নেয় এবং একজন আরেকজনকে আসলে খুব প্রচণ্ড লেভেলের ভালোবাসত। তাদের মধ্যে খুব ভালোই একটা প্রেমের সম্পর্ক ছিল। তো সব কিছু ঠিকঠাকভাবেই চলতেছিল, কোনো প্রবলেম ছিল না। প্রবলেমটা শুরু হয় একজন তৃতীয় ব্যক্তির মধ্যে দিয়ে। তৃতীয় ব্যক্তিটা আর কেউ না, সেটা ছিল সীমার একজন খালাতো ভাই। তার নাম ছিল এনামুল। তো এনামুল দেশের বাইরে থাকতো। সে যখন বিদেশ থেকে দেশে চলে আসে ব্যাক করে, সে সীমাকে বিয়ে করার চিন্তাধারা করে এবং সীমাকে নিয়েই সে স্বপ্ন দেখা শুরু করে। তো এনামুল এসেই সীমাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু সীমা রাজি হয় না, যেহেতু তার সাথে জহিরের একটা সম্পর্ক ছিল। এবং সে সরাসরি জহিরকে এই কথাটা যখন জানায়, জহির তখন আর দেরি না করে সীমার পরিবারের কাছে প্রপোজাল নিয়ে যায়। তো যেহেতু 2জনেই রুয়েটের স্টুডেন্ট, জহিরও একজন সদ্য বের হওয়া ইঞ্জিনিয়ার, ভালো চাকরি পেয়েছে, সেহেতু সীমার পরিবার আর কোনো না করে না। সব কিছু যেহেতু ঠিকঠাক ছিল, তারা রাজি হয়ে যায়। তো এইভাবে কোনো এক রোজার ঈদের পরেই ওদের বিয়ে হয়ে যায় এবং জহির এবং সীমার সংসার সুন্দরভাবে চলতে থাকে। এদিকে জহির এবং সীমার সংসার সুন্দরভাবে চললেও এনামুলের কিন্তু জীবনটা সুন্দরভাবে
যাচ্ছিল না, সে অনেক বেশি রেগেছিল এবং অনেক বেশি এই বিয়েটাতে মনক্ষুণ্ণ হয়। তো সে খুব রেগে যায় তার খালা খালুর উপর, কেন তার সাথে তার খালাতো বোন সীমার বিয়ে দেয়নি, এবং সে দিন দিন এই চিন্তা করতে করতে এই মনোভাবে সে হিংস্র হয়ে ওঠে। তো সীমার সুখের সংসারে আগুন লাগানোর হাজার চেষ্টা করেও সে যখন ব্যর্থ, তার মাথার মধ্যে হঠাৎ একদিন ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করার চিন্তা চলে আসে। তো এরকম চিন্তা যখন তার মাথার মধ্যে আসে, সে খোঁজ করতে থাকে কোনো তান্ত্রিক বা কালো জাদুকর যদি পাওয়া যায়, কিন্তু কোনোভাবে সে আসলে ওই রকম বিশ্বস্ত কোনো তান্ত্রিকের সন্ধান পাচ্ছিল না। তো তার এক বন্ধু তাকে বলল, তার এক মামা ছিল, মানে তার বন্ধুর মামা, সে টুকটাক এই ধরনের তাবিজ কবজের কাজ করে এবং সাধনা করে। তো সেই মামার সাথে চাইলে মানে এনামুলের দেখা করিয়ে দিতে পারে এবং তাকে এই বিষয়ে হয়তো সাহায্য করলেও করতে পারে। তো তার বন্ধু, এনামুলের বন্ধু, তাকে নিয়ে যায় তার সে তান্ত্রিক বা কালো জাদুকর মামার কাছে, এবং তার সে মামার নাম এখানে যেভাবে লেখা আছে, তার সে মামার নাম ছিল রুবেল। তো এনামুল যখন রুবেল জাদুকরের কাছে যায়, তখন রুবেল জিজ্ঞেস করে, তুমি কোন ধরনের ক্ষতি করতে চাও? তা এনামুল বলে, আসলে আমি একটা সংসার ভাঙতে চাই, আমি এমন কোনো এক জাদু করতে চাই যাতে সীমা এবং জহিরের সংসারটা আর যেন না টিকে, ওরা নিজেরাই নিজেদের সংসারটা যাতে ধ্বংস করে দেয়। তো রুবেল, ওই যে তান্ত্রিক বা কালো জাদুকর, সে একটা কথাই বলে যে আমি কাজটা করে দিব 100% গ্যারান্টি, কিন্তু 50,000 টাকা উনি ডিমান্ড করেন। তো এনামুল, সে যেহেতু বিদেশ ফেরত, তার কাছে যথেষ্ট টাকা পয়সা ছিল এবং সে এক কথায় রাজি হয়ে যায়, এবং সে বলে অর্ধেক টাকা সে আগে দিবে এবং বাকিটা দিবে যদি কাজ হয় তারপরে। তো রুবেল তান্ত্রিক বলে, আচ্ছা ঠিক আছে, তুমি কালকে আমার সাথে দেখা করবা সন্ধ্যার সময়, আমি তোমাকে কিছু জিনিসপত্র দিব, তুমি ওইগুলাই আমি ঠিক যেভাবে বলবো সেভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবা। এনামুল বলল, আচ্ছা ঠিক আছে। এই বলে তারা চলে গেল দুইজন দুইজনের পথে, এবং পরদিন রুবেল সেই এনামুলকে ফোন দেয় এবং ফোন দিয়ে তারা একটা জায়গায় দেখা করে। তো দেখা করার পর এনামুল দেখে ওই যে রুবেল তান্ত্রিক, সে কিছু ফলমূল নিয়ে তার সামনে এসেছে, মানে কিছু আপেল, কমলা লেবু, ডালিম, এই ধরনের কিছু ফলমূল তার জন্য নিয়ে এসেছে। তো এনামুল এগুলা দেখে আসলে রাগ করে, কারণ সে চিন্তা করেছিল যেহেতু তান্ত্রিক বা কালো জাদুকর রুবেল, সে হয়তো তার জন্য কোনো তাবিজ বা কোনো ধরনের পানি পড়া এই ধরনের কোনো কিছু নিয়ে আসবে, কিন্তু ফল কেন নিয়ে আসলো সেটা তার কাছে খুব অবাক লাগলো, এবং সে মনে করলো হয়তো এই লোক ভণ্ড। তো তাকে জিজ্ঞেস করে যে আপনি এইগুলা নিয়ে আসলেন কেন, আপনি মনে হয় কোনো কিছুই জানেন না, বা আপনি সব মানে বাউতাবাজি করতেছেন। তো তখন তান্ত্রিক রুবেল সে একটা মুচকি হাসি দিয়ে বলে, এত সহজে তো বিশ্বাস হারালে চলবে না, আমি আপনার জন্য যে জিনিসগুলা নিয়ে আসলাম আপনি এগুলা নিয়ে যান, সাথে আপনার যে দেয়া টাকা গতকালকে সেই টাকাটাও ফেরত নিয়ে যান। আপনি এই যে জিনিসগুলো আপনাকে দিলাম, এই ফলমূলগুলা, এগুলা নিয়ে সোজা চলে যাবেন আপনি সীমার বাড়িতে, এবং এগুলা তাদেরকে গিফট হিসেবে দিয়ে নিয়ে যাবেন, মানে আপনি যেহেতু বেড়াতে যাবেন আপনি এগুলা নিয়ে যাবেন, এবং তারা খাওয়ার পর যদি কাজ না করে তখন আমাকে জানাবেন, আর কাজ করলে আমার জন্য পুরো টাকাটা নিয়ে আসবেন। তখন এনামুল একটু কণ্ঠস্বর নরম করে তখন সে জিজ্ঞেস করে, আসলে এই ফল দিয়ে হবেটা কি আছে ফলের ভেতর? তো তখন ওই যে রুবেল তান্ত্রিক সে বলে, আমি এই ফলের মধ্যে কালো জাদু করেছি, এবং এই ফলের মধ্যে এমন ভয়ঙ্কর এক জাদু করা হয়েছে, যারা এই ফল খাবে বা যেই সংসারের মধ্যে এই ফল খাওয়া হবে, 1 সপ্তাহের মধ্যে সংসার ভেঙে তছনছ হয়ে যাবে এবং
কোনোভাবেই আর ওই সংসার টিকিয়ে রাখা সম্ভব হবে না। যাই হোক, পরদিনই ওই ফলমূল নিয়ে রুবেল চলে যায় সীমার শ্বশুর বাড়িতে, এবং সীমা আসলে রুবেলকে দেখে এতদিন পর, যেহেতু তার খালাতো ভাই, সে তো খুব খুশি হয়, কারণ তার মনের মধ্যে তো আসলে কোনো কুটিলতা ছিল না, এবং সে কখনো চিন্তাও করেনি তার খালাতো ভাই কখনো তার ক্ষতি করতে পারে। ভাইকে সে অনেক আদর যত্ন করে খাওয়ালো, নিজের হাতে রান্না করে, এমন ভালো ভালো রান্না করে খাওয়ালো যে আসলে মানে এনামুল খুব বেশি খুশি হয় এবং চিন্তাও করতে থাকে এই যে কাজগুলা সে করবে এটা আসলে করা উচিত হবে কিনা। যাই হোক, সে যেহেতু অলরেডি সেই ফলমূল নিয়ে এসেছে এবং ওগুলা নিয়ে ফেরত যাওয়ার আর কোনো উপায় নাই, সেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়েই খাওয়া দাওয়া শেষ করে একটা সময় সে সেখান থেকে বিদায় নেয়, এবং ওই যে ফলমূল সেগুলা সীমার শ্বশুর বাড়িতে থেকে যায় এবং তারা এই ফলমূলগুলা খায়। তো সপ্তাহ খানেকের মধ্যে এনামুল জানতে পারে সীমার জহির, তারা স্বামী স্ত্রী দুইজনেই খুব অসুস্থ, এবং এত বেশি অসুস্থ ছিল আসলে তারা হাসপাতালে ভর্তি হয়। তো এর মধ্যে সীমার অবস্থা খুব করুণ ছিল। ডাক্তার বলেছে তার নাক দিয়ে প্রচুর পরিমাণ ব্লিডিং হচ্ছে, এবং এই ব্লিডিংয়ের কারণে তার শরীরে রক্ত স্বল্পতা দেখা দিয়েছে। কিন্তু এত কিছুর পরেও ডাক্তার হিসাব মেলাতে পারে না কেন হচ্ছে এরকম, কারণ ডাক্তারি যে চিকিৎসা ওগুলা সব কিছু করার পরেও সীমার শরীরে কোনো ধরনের রোগ ধরা পড়ে না, এবং তার শারীরিক কোনো উন্নতি হওয়ারও কোনো অবস্থান হয় না। তো এর মধ্যে আসলে কি করবে কোনো কিছুর কোনো ঠিক ছিল না। তার পরিবার, তার শ্বশুরবাড়ির পরিবার সবাই খুব চিন্তিত হয়ে যায়, আর এদিকে সীমার যে করুণ অবস্থা সেটা তো একমাত্র সীমাই জানে। যাই হোক, সীমার এই অবস্থার কোনো পরিবর্তন হয় না, কিন্তু জহির একদিনের মধ্যেই সুস্থ হয়ে যায়, এবং এই কাহিনীগুলো শোনার পর এনামুল সে চলে যায় দ্রুত তান্ত্রিক রুবেলের কাছে, এবং রুবেলকে ধরে যে এই কাহিনীগুলো হলো, তুমি কি করলা? তখন রুবেল বলে, আসলে ভাই আমি কি বলবো, আমার একটা বিশাল ভুল হয়ে গিয়েছে। আমি যে ওই যে ফলমূলগুলা দিয়েছিলাম সেখানে ভুলক্রমে একটা রক্তকরণের বান মারার ফল আমি দিয়ে দিয়েছিলাম, যার কারণে ওই ফলটা খাওয়ার কারণে হয়তো আপনার যে খালাতো বোন সীমা তার এই অবস্থা। তো এই কথাটা শোনার পর আসলে এনামুল খুব বেশি রেগে যায়, কারণ তার তো আসলে কোনো চিন্তা ছিল না তার খালাতো বোনের মেরে ফেলার, মানে তাকে শারীরিকভাবে ক্ষতি করার। শুধুমাত্র সে চেয়েছিল তাদের সংসারটা যাতে ভেঙে যায় এবং সীমাকে যাতে সে বিয়ে করতে পারে। যাই হোক, সে ওই যে তার রাগ সে তার কন্ট্রোল করতে পারে না, সে তখনই মারামারি শুরু করে দেয় ওই তান্ত্রিক রুবেলের সাথে, এবং তাকে প্রচণ্ড পরিমাণ মারামারি করতে করতে একটা সময় যখন তান্ত্রিক রুবেল তার পায়ে ধরে বসে এবং বলে, ভাই আপনি আমাকে মাফ করে দেন, দেখি আমি কি করতে পারি। তো এনামুল তাকে বলে, তোর এখনই কিছু করা লাগবে, নাইলে কিন্তু আমি তোকে এখনই মেরে ফেলবো। তো তান্ত্রিক রুবেল বলে, আমি কালকের মধ্যে কিছু একটা করার চেষ্টা করব। কিন্তু এনামুল আসলে সে তখন নাছোড়বান্দা, সে বলে, কিসের কাল, তোর এই মুহূর্তে কোনো একটা সমাধান করা লাগবে। তো ওই যে তান্ত্রিক রুবেল তখন সে বলে, ভাই আমার কিছু করার নাই, আমার কাছে এটার সমাধান নাই, এটা করতে পারবে আমার যে গুরু আছে, ওই গুরু তান্ত্রিক। তো তখন এনামুল জিজ্ঞেস করে, তোর সে গুরু কই থাকে? তখন রুবেল বলে, চট্টগ্রামের কোনো এক পাহাড়ি এলাকায় পার্বত্য অঞ্চলে সেই তান্ত্রিক গুরু থাকেন এবং তাদেরকে সেখানেই যেতে হবে। যাই হোক, তারা সঙ্গে সঙ্গে সব কিছু গুছিয়ে রওনা দেয় সেই তান্ত্রিক গুরুর বাড়ির উদ্দেশ্যে, সেই পার্বত্য চট্টগ্রামের সেই এলাকার উদ্দেশ্যে, এবং তারা ঢাকা শহর পেরিয়ে একটা সময় পরদিন বিকালের মধ্যেই তারা সেই বান্দরবান বা চট্টগ্রামের সেই পার্বত্য অঞ্চলের সেই তান্ত্রিক গুরুর কাছে পৌঁছে যায়। তো তান্ত্রিক গুরুর বাড়ির সামনে গিয়ে রুবেল ঢুকে যায় বাড়ির মধ্যে। এনামুল বাইরেই অপেক্ষা করে। প্রায় 1 ঘন্টা পর এক বোতল পানির মতো
কি এক তরল পদার্থ নিয়ে তারা বের হয়ে আসে এবং রুবেল তান্ত্রিক বলে এই পানিটা সীমাকে খাওয়াতে হবে তার শরীরের সব রক্ত বের হওয়ার আগেই। যদি তার শরীরের সব রক্ত বের হয়ে যায় তখন কিন্তু আর এটা দিয়ে কোনো কাজ হবে না। যাই হোক, তারা চিন্তা করে কিভাবে ঢাকা শহরে পৌঁছাবে, কিন্তু ওই যে পার্বত্য অঞ্চল সেখান থেকে ঢাকা পৌঁছাতে গেলেও একটা দিনের বিষয়, দীর্ঘ একটা সময়ের বিষয়, সেহেতু তারা চিন্তা করে এই জিনিসটা দ্রুত কিভাবে পৌঁছানো যায়। তো এর মধ্যে এনামুল সীমার পরিবারের সাথে যোগাযোগ করে এবং সে খবর নিয়ে দেখে সীমার অবস্থা এতই বেশি করুণ বা সংকটাপন্ন, হয়তো 10-12 ঘন্টার মধ্যে বা এক রাতের মধ্যে সীমার মারা যাওয়ার সম্ভাবনা আছে। তো তখন এনামুল রুবেল তান্ত্রিককে বলে এই যে পানি বা এই যে পানি পড়া সেটা ঢাকায় নেওয়া যেতে যেতে মানে ওই সময়টুকু তাদের হাতে নেয়, হয়তো সীমা মারা যেতে পারে, এখন কি করা যায়। তখন রুবেল তান্ত্রিক সে আবারও তার তান্ত্রিক গুরুর বাড়ির ভিতরে যায় এবং বাড়ির ভিতরে যাওয়ার পর কিভাবে জানি কি করে, আসলে সে যে রিচুয়াল বা সে যে কি করেছিল সেটার আর জানা যায়নি। সে বের হয়ে এসে এনামুলকে বলে আপনার পানির বোতল আমি পাঠিয়ে দিয়েছি ঢাকাতে, আপনি খোঁজ নিয়ে দেখেন এরকম একটা জায়গার মধ্যে আছে। তো এনামুল এবার আসলে খুব রেগে যায়, কারণ সে মনে করে এই যে তান্ত্রিক বেটা রুবেল সে তার সাথে আসলে ধাপ্পাবাজি করতেছে প্রথম থেকে, সে আসলে রেগে গিয়ে আবারও তাকে মারতে যায়। তখন রুবেল তাকে থামিয়ে বলে ভাই আমি আপনার সাথে মিথ্যা বলতেছি না, আপনি ফোন দিয়ে আপনার পরিবার বা সীমার পরিবারের যে লোকজন আছে তাদেরকে বলেন এরকম একটা জায়গায় যেতে এবং সেখানে একটা বোতল তারা পাবে, সেখানে যে পানিটা থাকবে সেটা যাতে সীমাকে খাইয়ে দেওয়া হয়। তো এনামুল সেটা বিশ্বাস করে ফোন দেয় এবং সত্যি সত্যি আসলে ঢাকার মধ্যে সে পানির বোতলটা পাওয়া যায় এবং সেটা খাইয়ে দিয়ে সীমাকে আসলে সুস্থ করা হয়। তো সীমা বেঁচে গিয়েছিল এবং পরবর্তীতে সবাই আসলে বুঝতে পেরেছিল যে এনামুলের কারণে এই ধরনের একটা কাহিনী বা এই ধরনের একটা সমস্যার সৃষ্টি হয়েছিল, যার কারণে পারিবারিকভাবেও এনামুল খুব লাঞ্ছিত হয় এবং একটা সময় সে আসলে মাপ চেয়ে নেয় তার কৃতকর্মের জন্য। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে ওই যে পানির বোতল সেটা চট্টগ্রামের সেই পার্বত্য অঞ্চল থেকে 10 মিনিটের মধ্যেই কিভাবে ঢাকা পৌঁছে গেল। তখন রুবেল তান্ত্রিককে এনামুল জিজ্ঞেস করে সেদিন রাতে কিভাবে পানির বোতলটা সেই তান্ত্রিক গুরুর বাসা থেকে ঢাকায় গিয়েছিল। তখন নাকি বলে ওই যে তান্ত্রিক গুরু তার অসংখ্য জিন আছে এবং একটা জিন দিয়েই নাকি সেই জায়গা থেকে ঢাকার মধ্যে সে পানির বোতলটা পৌঁছে দেয়। তো যাই হোক, এটাই ছিল মূল কাহিনী। পরবর্তীতে সীমা সুস্থ হয়ে যায় এবং জহিরও সুস্থ হয়ে যায় এবং তাদের সুখের সংসারটা বেঁচে গিয়েছিল এবং এনামুলও খুব অনুতপ্ত হয় এবং এনামুল এই কাহিনীটা আমাকে যিনি লিখেছেন তার সাথে আসলে নিজেই শেয়ার করেন এবং তিনি এভাবে আমাকে উল্লেখ করেন বা আমাকে লিখেন। আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই লিখে জানাবেন।